গুড ইভিনিং এভরিওয়ান। আগামী 29শে ডিসেম্বর 8:30 থেকে আমাদের নতুন কম্বাইন্ড ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া নাম্বারের উপর কন্ট্যাক্ট করবে। তোমরা সকলে জানো আগামী খুব সামনেই যে গ্রুপ সিডির পরীক্ষা আসতে চলেছে, তার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে উইকলি টেস্ট নেব এবং সেটারই এক্সপ্লেনেশন ভিডিও ইউটিউবে পোস্ট করা হবে। তো আজকে সেই ক্লাসেরই ফার্স্ট ক্লাস। দেখো কি কি প্রশ্ন আছে। বলছে শক্তিগড় ইজ ফেমাস ড্যাশ ইটস সুইটস। বলছে শক্তিগড় তার মিষ্টির জন্য খুব ফেমাস। কোন অপশনটা হবে? প্রিপোজিশন বসাতে বলেছে। শক্তিগড় ইজ ফেমাস ফর ইটস সুইটস। ঠিক আছে, কি অপশন হবে? ফর ইটস সুইটস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে আই হ্যাভ সিন, আচ্ছা এখানে একটু ভুল আছে, দেখো এটা টেনশন হবে না, 10 হবে। I have seen 10 deers in the forest। বলছে আমি ফরেস্টের মধ্যে জঙ্গলে 10টা হরিণ দেখেছি। এবার কি এরর আছে দেখো, যেরকম বয় থেকে আমরা প্লুরাল করলে কি হয়? বয়েজ হয়। সেরকম কিছু কিছু নাউন আছে যার সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মই সেম হয়। সেরকম ডিয়ারের প্লুরাল ফর্মও ডিয়ারই হয়, ডিয়ার্স কিন্তু হয় না। সেম উইথ ফিশ, শিপ, এগুলোরও কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মই সেম হয়। তাই ডিয়ার্স তো হবে না, হবে কি 10 ডিয়ার। ঠিক আছে, তাহলে কোথায় এটা আছে? অপশন বিতে। পরের প্রশ্ন দেখো। বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স আই নো ওয়েন শি উইল কাম। বলছে আমি জানি সে কখন আসবে। এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি মিক্স সেন্টেন্স? ঠিক আছে, আচ্ছা সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র সাবজেক্ট এবং ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেটা একটা কনজাংশন দিয়ে যুক্ত করা হয়। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়। আর মিক্স সেন্টেন্সে কমপ্লেক্স কম্পাউন্ড উভয় থাকে। এখানে কি আছে দেখো, একটা আছে আই নো ওয়েন শি উইল কাম। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, পরের শব্দ দেখো কি আছে। রাইট দ্য অ্যান্টোনিম অফ প্রে। আচ্ছা প্রে মানে কি? প্রে মানে হচ্ছে শিকার। ঠিক আছে, প্রে মানে হচ্ছে শিকার। তাহলে শিকারের অপোজিট কি হবে? শিকারী। প্রের একটা সিনোনিম হয় গেম। এই গেম মানে খেলাও হয়, আবার গেম মানে শিকারও হয়। আচ্ছা এর সিনোনিম তো চাইনি, অ্যান্টোনিম চাইছে, মানে বিপরীত শব্দ হবে প্রেডিটর। প্রেডিটর মানে হচ্ছে শিকারী। সাফারার মানে যে হচ্ছে সাফার করে, যে কষ্ট পায়, ডেফিনেটলি হবে না। লুট মানে হচ্ছে লুণ্ঠন করে যা পাচ্ছি সেটা। আর গেম মানে তো এক্ষুনি বললাম শিকার। তাহলে কোন অপশনটা হবে? প্রেডিটর। তারপরে কি বলেছে? হিজ ড্যাশ হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। বলছে তার সিস্টার ইন লকে পার্টিতে ইনভাইট করা হয়েছে। এখানে কোন অপশনটা হবে দেখো। আগে দেখি ভার্ব কি আছে। ভার্ব আছে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট হবে। সিস্টার ইন লস তো হবে না, সিস্টার ইন লস এটাও হবে না, সিস্টার্স ইন ল হবে না। কোনটা হবে? হিজ সিস্টার ইন ল হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। ঠিক আছে, কি হবে? সিস্টার ইন ল। এবার এখানে যেহেতু হ্যাজ দিয়েছে তাই জন্য আমি সিঙ্গুলার বসালাম। যদি এখানে কোনো কারণে হ্যাভ বসানো থাকতো তাহলে কি তার একাধিক সিস্টার ইন ল রয়েছে এবং তাদেরকে পার্টিতে ইনভাইট করা হয়েছে। তাহলে প্লুরাল কোনটা হবে? হবে হচ্ছে সিস্টার্স ইন ল। ঠিক আছে, এটা সিঙ্গুলার এবং তার প্লুরাল হচ্ছে সিস্টার্স ইন ল। তারপরে দেখো, সীমা ইজ ফন্ড ড্যাশ হার সিস্টার। সীমা তার সিস্টারকে খুব ভালোবাসে, সে তার বোনকে খুব স্নেহ করে। কি হবে? সীমা ইজ ফন্ড অফ হার সিস্টার। এই ফন্ড অফ মানে কি? ফন্ড অফ মানে হচ্ছে স্নেহ করা। ঠিক আছে, ফন্ডনেস ফর, ফন্ডনেস ফর মানে হচ্ছে কাউকে ভালোবাসা বা পছন্দ করা। লাইকিং ফর এর মানেও কি? কাউকে পছন্দ করা। ফ্যান্সি ফর এর মানেও কাউকে ভালোবাসা বা পছন্দ করা। লাভ উইথ এর মানেও সেম। ঠিক আছে, আরেকটা হয় এনামোর্ড। এনামোর্ড অফ এর মানেও কাউকে ভালোবাসা। প্রত্যেকটাই পরীক্ষায় আসে, প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেম মিনিং। ফন্ড অফ হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। ঠিক আছে, বাকি সবগুলো একটু নোট করে নেবে।
ওয়েট। তারপরে আছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ড্যাশ 7 o'clock, বলছে তোমার জন্য আমি সন্ধ্যা 7টা থেকে অপেক্ষা করছি। ভালো কথা। এবার কোন অপশনটা হবে দেখো, এখানে হ্যাভ বিন রয়েছে, হ্যাভ বিন ওয়েটিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, তাহলে কি হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 7 o'clock। যদি এখানে যদি সিন্স না দেওয়া থাকতো তাহলে আমরা বসাতাম ফ্রম, যেহেতু সিন্স দেওয়াই আছে তাই জন্য আমরা সিন্স বসিয়েছি। তারপরে বলেছে রাইট দ্য সিনোনিম অফ টাইটানিক। সেই টাইটানিক সিনেমা তোমরা দেখেছো, ওর মধ্যে একটা জাহাজ আছে। টাইটানিক মানে হচ্ছে হিউজ, বিশাল বড়। কোন অপশনটা হবে? টাইটানিক মানে হচ্ছে হিউজ, ঠিক আছে। ডিপ মানে হচ্ছে গভীর। ডিজাস্ট্রাস, ডিজাস্টারের সাথে সিমিলার, ডিজাস্ট্রাস মানে ধ্বংসাত্মক। আর অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। তারপরে দেখো বলছে রাইট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কোন একটা ইডিয়াম দেওয়া আছে, তার মানে জানতে চেয়েছে। বলছে টু ক্রস সোয়ার্ডস। সোয়ার্ড মানে কি? সোয়ার্ড মানে হচ্ছে তরোয়াল। তরোয়াল নিয়ে লড়াই করা, তার মানে কি লড়াই করাই হবে। টু কিল তো হবে না, টু ফাইট হবে। কেন? লড়াই করে সবসময় যে মারাই যায় তত হয় না, যুদ্ধ করা বোঝায় আমরা, তাহলে কি হবে? টু ফাইট। টু ডিফেন্ড মানে হচ্ছে কোনো কিছুকে প্রতিরোধ করা। কিল মানে মেরে ফেলা। অ্যারেঞ্জ করা মানে কোনো কিছুকে জোগাড় করা। পরেরটা দেখো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। দ্য মাইটি জায়ান্ট ব্রট আ মেরিগোল্ড ফর দ্য প্রিন্সেস। বলছে সেই বিশাল শক্তিশালী জায়ান্টটা একটা প্রিন্সেসের জন্য একটা গাঁদা ফুল এনেছে। মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। দেখো কোন অপশনটা হবে? ভুল কোনটা আছে? মাইটি মানে হচ্ছে শক্তিশালী, এটা তো হবে না। এই যে জায়ান্ট বানানটা ভুল দেওয়া আছে, কি হবে? GIANT। তাহলে এরর কোথায় আছে? এখানে। জায়ান্ট মানে হচ্ছে দৈত্য। মেরিগোল্ড মানে বললাম, প্রিন্সেস মানে সকলেই জানো, ঠিক আছে। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। আমরা এবার ম্যাথামেটিক্স এবং জিকেটা আলোচনা করে নিই, তারপরে স্যার রিজনিং স্যার এসে রিজনিং করাবে, ঠিক আছে। আমরা আগে একটু ম্যাথামেটিক্সটা করে নিই। চলো আমরা একটু জাম্প করে চলে যাচ্ছি, ম্যাথে চলে আসছি। দেখ বলেছে একটি পার্টিতে মহিলা এবং পুরুষের সংখ্যার অনুপাত 4:5। কিছুক্ষণ পরে 16 জন মহিলা আসায় ওই অনুপাতটা 6:5 হয়ে গেছে। তাহলে ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? দেখো প্রথমে মহিলা এবং পুরুষের অনুপাত কত দেওয়া ছিল? 4:5 দেওয়া ছিল, ঠিক আছে। এখন আরও 16 জন মহিলা ঢুকেছে। এই 16 জন মহিলা অ্যাড হওয়ার জন্য নতুন অনুপাত দাঁড়িয়েছে 6:5। তাহলে নতুন যে অনুপাতটা দাঁড়িয়েছে কত? 6:5। কেন অনুপাতটা চেঞ্জ হলো? 16 জন মহিলা এসছে বলেই তো চেঞ্জ হলো। তাহলে দেখো তো এখানে তার মানে পুরুষের সংখ্যা স্যার সেম আছে। পুরুষ প্রথমে যা ছিল পরেও তাই আছে। তো এখানে দেখো পুরুষের অনুপাত দুটো সেম আছে, 5, এখানেও 5। তার মানে পুরুষের কোনো চেঞ্জ হয়নি। মহিলা দেখো 4 ছিল 6 হয়ে গেছে। তাহলে কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট বেড়েছে না? 2 ইউনিট বেড়েছে তো। কিন্তু কোশ্চেনে কি বলেছে? কতজন মহিলা এসছে? 16 জন। তাহলে আমি বলতে পারি না স্যার 2 = 16? বলতে পারি তো 2 = 16। তাহলে 2 = 16 হলে 1 সমান কত গুণ করেছি? 8 গুণ 1 = 8। আমাকে কি বলেছে স্যার? পুরুষের সংখ্যা কত ছিল? 5। তাহলে 5 × 8, 5 × 8 = 40। তাহলে পুরুষের সংখ্যা কত হবে? অপশন নাম্বার বি 40 হবে। বোঝা গেল স্যার? পুরুষের সংখ্যা অপশন নাম্বার বি 40 হবে। এটা স্যার আমাদের মক চলছে, এই প্রথম মক স্যার শুরু হলো। আমাদের প্রত্যেক উইকলি একটা করে মক দেওয়া হবে, ফুল মক। এবং আমাদের চ্যাপ্টার ধরে আমাদের সাবজেক্ট ধরে জিকে আলাদা, ইংলিশ আলাদা, ম্যাথ আলাদা, রিজনিং আলাদা আমাদের গ্রুপে পোস্ট করা হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হচ্ছে। সেখান থেকে ক্লাসগুলো করবে। আশা করি পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সবগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা জিনিসটাকে কন্টিনিউ তোমাদের ভালোর জন্য নিয়ে যেতে পারি। চলে এসেছি পরের কোশ্চেনে। দেখো তারপরের কোশ্চেন কি বলেছে? বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1। 4 বছর পরে অনুপাত কত হবে? আচ্ছা, এখন পিতা পুত্রের বয়সের সমষ্টি 68 বছর,
8 বছর আগে ভাবো তো, 8 বছর আগে দুজনেরই 8 করে কম ছিল না? পিতার বয়সও 8 কম ছিল, পুত্রের বয়সও 8 কম ছিল, তাহলে টোটালে 16 বছর কম ছিল না? এখন 68, 8 বছর আগে দুজনেরই 8 করে যদি কম থাকে, 16 কম ছিল, তাহলে স্যার 8 বছর আগে বয়স ছিল 68 - 16 মানে 52 বছর, তাই তো? 8 বছর আগে বয়স ছিল 52 বছর। তাহলে অনুপাত কত দিয়ে দিয়েছে দেখো তো? অনুপাত দিয়েছে পিতা এবং ছেলের অনুপাত দিয়েছে 12:1। তাহলে বাবার বয়স 12 হলে ছেলের বয়স 1, তাহলে টোটালে কত? 13 না? টোটালে 13, বাবার ছেলে মিলে কত? টোটালে 13। কোশ্চেনে কি দিয়েছে? টোটালে কত ছিল? 52, 52। তাহলে আমি কত গুণ করেছি? 4 গুণ করেছি, তার মানে 1 = 4। 13 সমান যদি স্যার 13 সমান যদি 52 হয়, তাহলে 1 = 4 তো? 1 = 4। আচ্ছা, 1 সমান যদি 4 হয়, তো আমি বলতে পারি না 12 সমান কত? 12 × 4 48। আর 1 সমান কত হবে? 1 × 4 4 বছর। তাহলে আমি এইটুকুটা তো ক্লিয়ার হয়ে গেলাম যে এখন থেকে 8 বছর আগে বাবার বয়স ছিল 48, ছেলের বয়স ছিল 4। আমাকে কোশ্চেন কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে অ্যান্সার স্যার 4 বছর পরে অনুপাত কত হবে। এটা যেটা বেরালো এটা কিন্তু 8 বছর আগের বেরালো, আমাকে বের করতে দিয়েছে 4 বছর পরে কত হবে। তাহলে 8 বছর আগে বাবার বয়স ছিল 48, 4 বছর পরে কত হবে? 12 বছর যোগ হবে না? 8 বছর আগে প্লাস 4 বছর পরে 12 বছর করে অ্যাড হবে তো? তাহলে যেটা আমাকে 4 বছর পরে বের করতে দিয়েছে, 4 বছর পরে যেটা বের করতে দিয়েছে অনুপাত, বাবা এবং ছেলের অনুপাত দেখো তো। তাহলে বাবার সাথে 12 যোগ, ছেলের সাথেও 12 যোগ, তাহলে 48 + 12, আর ছেলের সাথে হয়ে গেল স্যার 4 + 12। তাহলে 48 12 যোগ করলাম 60 হলো, এইদিকে 16 হলো, 4 দিয়ে কেটে দিলাম 4 15 60, 4 দিয়ে কাটলাম 4, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 15:4। 15:4 এটা হয়ে গেল 4 বছর পরের গল্প। 15:4 অপশন নাম্বার সি। যদি বলতো বর্তমানে বয়সের অনুপাত কত হবে, তাহলে বর্তমানে স্যার এর সাথে 8 যোগ করতাম, এর সাথেও 8 যোগ করতাম, দিয়ে অনুপাত বের করে নিতাম। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলছে 3 + √5/4 - 1/3 + √5 এর মান কত। আমরা জানি স্যার নিচে স্যার রুট রাখা যায় না, আমাকে করোনিলেশন করতে হয়। ঠিক আছে, নিচে রুট রাখা যায় না, তার জন্য করোনিলেশন করতে হয়। 1 মিনিট একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলো। 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 তুমি অসুস্থ নাকি? কার অ্যাক্সিডেন্ট কে তো? এখন সুস্থ আছো? আচ্ছা ঠিক, ডাক্তার দেখালে? ঠিক আছে পরে সুস্থ হও, তারপরে রেস্ট নাও। হ্যাঁ ঠিক। চলো আসি। দেখো বলছি স্যার, তাহলে নিচে যদি রুট থাকে এটাকে করোনিলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে 3 - এটাকে রেখে দিই, ওপরে থাকলে আমার কোনো সমস্যা নেই, /4 - এটাকে করোনিলেশন করছি। করোনিলেশন কিভাবে করব স্যার, ভালো করে শুনে রাখো। করোনিলেশন কিভাবে করব, নিচে যদি প্লাস যুক্ত টার্ম থাকে তাহলে ওপর নিচে মাইনাস যুক্ত টার্ম দিয়ে গুণ করব, আর নিচে যদি মাইনাস যুক্ত টার্ম থাকে, মানে এখানে ধরে নাও এরকম আছে। আচ্ছা একটা করি, আগে এটা করি তারপরে বুঝতে পারবে স্যার। ওপর দেখো নিচে কি ছিল, 3 + √5 ছিল, তাহলে ওপর নিচে 3 - √5 দিয়ে গুণ করে দেব। ওপর নিচে 3 - √5 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, কেন করলাম, এখানে নিচে প্লাস ছিল, ওপর নিচে 3 - √5 দিয়ে গুণ করলাম। আমি করতেই পারি, ওপরেও গুণ করেছি নিচেও গুণ করেছি, কাটলে তো একই ব্যাপার হবে। আর যদি এটা যদি মাইনাস থাকতো তাহলে ওপর নিচে 3 + √5 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, করোনিলেশন এভাবে করতে হয়। আচ্ছা চলে আসি স্যার, 3 - 3 + √5/4
এবার এখানে দেখো মজাটা দেখো 3 মাইনাস রুট 5। আচ্ছা এটাকে যদি আমি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে দেখো তো দেখতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো না? দেখতে এরকম মনে হচ্ছে না স্যার? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে হচ্ছে তো? এটা আর এটা দেখতে সেম মনে হচ্ছে না? আচ্ছা এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? একদম ছোটোবেলায় আমরা শিখেছিলাম যখন হাফ প্যান্ট পরে স্কুল যেতাম। কী সূত্র ছিল স্যার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ছিল সূত্র। তাহলে এটা যদি সূত্র হয় তাহলে আমি এর জায়গাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এ মানে কি 3, 3 এর স্কোয়ার করলে 9 মাইনাস 5, বি মানে কি রুট 5, রুট 5 এর স্কোয়ার করলে কত হবে? রুট কেটে গেল, 5 পড়ে থাকলো। রুট 5 এর স্কোয়ার করছি, স্কোয়ার আর রুট কেটে গেল, শুধু 5 পড়ে থাকলো। তাহলে দেখো এখন যেটা পড়ে থাকলো যে 3 মাইনাস 3 প্লাস রুট 5/4 মাইনাস নিচে 4, ওপরে হয়ে গেল 3 মাইনাস রুট 5। ঠিক আছে, তাহলে এবার 4 লসাগু হয়ে যাবে। যোগ বিয়োগ তো স্যার করতে পারি আমরা সবাই। দেখো তো 4 লসাগু হয়ে যাবে না? 4 করে দিলাম লসাগু, 3 4 12 মাইনাস স্যার মাইনাস 3 মাইনাস রুট 5। কেন স্যার? এখানে যেহেতু মাইনাস আছে দুটোতেই মাইনাস যাবে, -3 মাইনাস রুট 5। ঠিক আছে, -3 -3 মাইনাসে মাইনাসে প্লাস রুট 5। ঠিক আছে, তাহলে রুট 5 মাইনাস রুট 5 প্লাস রুট 5 কেটে গেল, পড়ে থাকলো 12 মাইনাস 3 9, 9 থেকে 3 বাদ দেবো 6, তাহলে ওপরে পড়ে থাকলো 6, নিচে পড়ে থাকলো 4। স্যার 2 দিয়ে কেটে দিলাম 3, নিচে হয়ে গেল 2, তাহলে 3/2 হয়ে গেল অ্যান্সার স্যার। 3/2 অপশন নাম্বার ডি, 3/2 আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল স্যার? চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক কি বলেছে? 3টি সংখ্যার গসাগু সমান 6, লসাগু হচ্ছে 630। যদি দুটি সংখ্যা 18 এবং 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? 3টা সংখ্যা বলে দিয়েছে, 3টা সংখ্যার মধ্যে দুটো সংখ্যা বলে দিয়েছে, একটা 18 একটা 42। আমাকে কি বের করতে দিয়েছে? 3 নম্বর সংখ্যাটা বের করতে দিয়েছে। আর কি কি তোমাকে হিন্টস দিয়ে দিয়েছে? 3টা সংখ্যার গসাগু করলে 6 হবে, লসাগু করলে 630 হবে। আচ্ছা স্যার, পাতি গসাগু কাকে বলে? গসাগু হচ্ছে এমন একটা টার্ম যেটা সবগুলোতে কমন থাকবে। মানে সাপোজ ধরো তোমাকে বললাম 12 18 18 আর 6, বললাম এর গসাগু কত? তুমি বললে স্যার এমন একটা সব থেকে বড় এমন একটা সংখ্যা যেটা 3টাতেই থাকবে। দেখো তুমি বললে স্যার 2 দিয়ে যায়, আমি বললাম হ্যাঁ যায়, 3টাকেই যেতে হবে, কিন্তু এমন না যে দুটোকে গেল একটাকে গেল না, হবে না। তাহলে স্যার 2 দিয়ে 12কে করলাম 6, 2 দিয়ে 18কে করলাম 9, 2কে 6 দিয়ে করলাম 3। আবার দেখো 3 দিয়ে সবগুলোকে যাবে, 3 দিয়ে করলাম স্যার 2, 3 দিয়ে করলাম 3, 3 দিয়ে করলাম 1। আর যাবে? যাবে না। তাহলে স্যার 3 দুগুণা 6 হয়ে গেল, কিন্তু এদের গসাগু। গসাগু হতে গেলে সবগুলোকে যেতে হয়, লসাগু হতে গেলে স্যার দুটোকে গেলেই মিনিমাম হয়ে যাবে। তাহলে স্যার দেখো তো বলেছে 3টা সংখ্যা আছে, ওদের দুটো দেওয়া দিয়ে দিয়েছে, একটা গসাগু দিয়ে দিয়েছে। আমি বলতে পারি না যে দেখো তো একটা সংখ্যা বলে দিয়েছে 18, একটা 42, আমি 3 নম্বর সংখ্যাটা ধরে নিলাম 6x, ধরতে পারি তো? যেহেতু গসাগু তার মানে তো 6 থাকবে ওর মধ্যে, 6-এর সাথে কিছু একটা গুণ আছে। যেহেতু 3টা সংখ্যার গসাগু 6, তার মানে তো 3 নম্বর সংখ্যাটা তো 6 আছে, 6 ইন্টু আছে, তার সাথে কিছু একটা আছে, আমি সেটা জানি না, ওটা বের করতে পারলে ওর সাথে গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। এটা আমার উদ্দেশ্য। এটা আমি 3টা সংখ্যা পেয়ে গেলাম, আমার উদ্দেশ্য x এর মান বের করব, বের করে 6 দিয়ে গুণ করলে আমার 3 নম্বর সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা, তার জন্য আমাকে কি দেওয়া আছে? আমাকে লসাগু দেওয়া আছে 630। তা লসাগুটা বের করি। দেখো তো 6 দিয়ে প্রথমে গেল 3, একদম যেহেতু তোমরা সিডি দিবে, গ্রুপ সিডি দিবে, সেই জন্য কিন্তু একদম ভেঙে ভেঙে করাচ্ছি। ঠিক আছে স্যার, 3 6 18, 6 7 42, 6 কেটে গেল x, এটা তো লসাগু হবে। আচ্ছা দেখো তো লসাগুটা যদি লসাগু, এবার সবগুলোর গুণফল লসাগু, গসাগু হলে শুধু বাইরেরটা, লসাগু সবগুলোর গুণফল, তাহলে কি হবে স্যার? সবগুলোর যদি গুণ আর যাবে, 6 দিয়ে দিলাম, 3 6 18, 6 7 42, 42 দিয়েছে তো, হ্যাঁ 42, আর 6কে 6। তাহলে এই যদি গুণ করি স্যার, দেখো তো আমি বললাম স্যার লসাগু তাহলে কি দাঁড়ালো? লসাগু দাঁড়ালো 6 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু x, এটাই দাঁড়ালো 6 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু x। আচ্ছা এটা সমানই বলে দিয়েছে না 630, এখান থেকে আমি x এর মান বের করতে পারবো না? কেন পারবো না স্যার? 6 দিয়ে কেটে দিই, 6 দিয়ে কাটলাম, 6কে 6, 0 5 6 30, 3 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 3 3কে 9, 3 5 15,
স্যার 7 দিয়ে কেটে দিলাম, 5 7 35, তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়ালো? 5 দাঁড়ালো না স্যার? এক্সের মান কত দাঁড়ালো? 5 দাঁড়ালো। তো এক্সের ভ্যালু যদি 5 দাঁড়ায় তাহলে আমি 3 নম্বর সংখ্যাটা কি ধরেছিলাম? 6x ধরেছিলাম। তাহলে আমার 3 নম্বর সংখ্যাটা, থার্ড সংখ্যাটা কত হবে? 6 × 5, 6 × 5 মানে 30 হয়ে গেল আমার অ্যান্সার। অপশন নাম্বার এ 30 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, 30 হয়ে গেল আমার অ্যান্সার। আচ্ছা, এটা স্যার তোমাকে তো করে দিলাম এইভাবে, তোমার এটা বাচ্চাদের মতো এটা করে দিলাম, দরকার নেই স্যার এইভাবেই করে নিবে পরীক্ষাতে। কিন্তু যদি একটু বুদ্ধি খাটাও স্যার, অঙ্কটা না করেও কিন্তু অ্যান্সার বলা যেত। কেন বলা যেত? আমাকে 3 নম্বর সংখ্যা বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো, যেহেতু গসাগু 6, তার মানে 3 নম্বর সংখ্যাটা তো 6 আছে। গসাগু যেহেতু 6, তার মানে অবশ্যই 3 নম্বর সংখ্যাটাতেও 6 আছে, মানে 6-এর কোনো গুণিতক হবে। দেখো অপশানে 20 6-এর গুণিতক নয় স্যার, 28 6-এর গুণিতক নয়, তার মানে দুটো অপশন আবার এমনি বাদ পড়ে থাকলো, এ আর সি। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে ওদের লসাগু 630। আচ্ছা 630 লসাগু বলেছে, লাস্টে 0 আছে, তার মানে কোনো না কোনো সংখ্যাতে তো 0 থাকবে লাস্টে। বোঝার চেষ্টা করো, 3টা সংখ্যার মধ্যে কোনো না কোনো সংখ্যাতে লাস্টে 0 থাকবে বলেই তো লসাগুতে 0 এসছে। এবার যে কোনো একটাতে থাকলেই হবে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি দুটো সংখ্যাতে একটা তো 0 নেই। তাহলে 3 নম্বরে আছে, সে যাই থাকুক না কেন 3 নম্বরের সংখ্যার শেষে 0 আছে, আছে বলেই তো লসাগুতে এসে না, এখানে তো উড়ে উড়ে আসবে না। বোঝা গেল? 2 5, 2 5 থাকতে পারে বা 0 থাকতে পারে, তো আমার 2 5 তো নেই, 5 তো নেই, তার মানে আমার 0 আছে। ঠিক আছে, বোঝা গেল স্যার? তাহলে 0 আছে, আমি এখান থেকেও কম্পেয়ার করে একটু বুদ্ধি লাগালে বলতে পারবো অপশন নাম্বার এ অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসি স্যার পরেরটা। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? তাহলে দেখো এরকম যখন অঙ্ক দিবে, 5 অঙ্কের বৃহত্তম কত সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত ভাগশেষ থাকবে, এরকম খুব কমন অঙ্ক স্যার, ভালো করে শিখে রাখো স্যার। এত 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 দিয়ে ভাগ করলে, এত 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 দিয়ে ভাগ করলে, এত 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 দিয়ে ভাগ করলে, তার মানে স্যার এদের লসাগু বের করতে হবে তোমাকে। ঠিক আছে, এদের লসাগু। তাহলে 16 24 30 আর 36, এদের লসাগু যদি করি, দেখো তো 4 দিয়ে যাবে না। আচ্ছা আমি 4 দিয়ে করলাম স্যার, 4 দিয়ে করলাম, 4 4 স্যার লসাগু মানে দুটোকে গেলেই হবে, 4 4 16, 4 6 24, 30 যাবে না, 4 9 36। তারপরে দেখো তো স্যার 6 দিয়ে স্যার দিলাম, বড় বড় দিয়ে দিই স্যার, 6 দিয়ে দিলাম, এই 6 দিয়ে দিলাম স্যার, 4 হলো, 1 হলো, 5 6 30, এটা 1 কিন্তু, হ্যাঁ 5 6 30 স্যার 9 হয়ে গেল স্যার। তারপরে দেখো তো আর যাবে? আর যাবে না। 6 দিয়ে দিলাম স্যার, 4 নেমে গেল, 6 দিয়ে স্যার 1 হয়ে গেল, 5 6 30 স্যার 9 নেমে গেল। ঠিক আছে, আর যাবে? আর তো স্যার যাবে না। তো আর যদি না যায় স্যার গুণ করে দিই, দেখো 4 6 24, আর এদিকে হয়ে গেল স্যার 4 5 20, 9 20, আর যাবে? ভুল করলাম কোথাও স্যার, একটু দেখে নিই। 4 দিয়ে করলাম, 4 4 16, 4 6 24, 4 দিয়ে স্যার 30 যায় না, নেমে গেল, 4 9 36। 6 দিয়ে করলাম, 6 দিয়ে করলাম, 4 নেমে গেল, 6 কে 6 হলো, 5 6 30 হলো, 9 হলো। ঠিক আছে না? ঠিকই তো আছে। তাহলে স্যার আমার লসাগু যেটা দাঁড়ালো 4 6 24, 4 5 20, 180, 180 × 24, অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় তো হওয়ার কথা নাই। কি ভুল করলাম, কোথায় ভুল করলাম, চোখে এড়িয়ে যাচ্ছে ভুল। 4 6 24, 4 4 16, 4 6 24, 30, 4 9 36 স্যার, 6 দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম স্যার, 4 হলো, 6 দিয়ে দিলাম, 4 4 নেমে গেল, 6 কে 6 হলো, 5 6 30 হলো, 9 হলো। আচ্ছা কী ভুল হচ্ছে তাহলে? 45, কী ভুল করছে? আচ্ছা আর একবার করি তো, কী ভুল হচ্ছে? প্রতি ক্ষেত্রে 16 24 30 আর 36, 4 দিয়ে দিলাম, 4 4 16, 4 6 24, 30 হয়ে গেল, 4 9 36। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে দিই, ছোটো করেই দিই, 2 দিয়ে দিলাম, 2 হলো, 2 দিয়ে দিলাম, 3 হলো, 2 দিয়ে দিলাম, 15 হলো, 2 দিয়ে 9 নেমে গেল। স্যার 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, 2 হলো, 3 দিয়ে দিলাম, 1 হলো, 3 5 15, 3 3 9। ঠিক আছে, এবার দেখি তো, 8 3 8 24, 15 2 30, 3 30 90, বড় হয়ে যাচ্ছে, 10
24 আর 5 দুগুণা 10, 3 10 30, 24 ইন্টু 30, 24 ইন্টু 30, 24 ইন্টু 30 হলে 3 24 72, 720। ঠিক আছে, আগে তাহলে কোথাও একটা ভুল হয়েছিল, কোথায় ভুল হয়েছিল? আচ্ছা, যাই হোক, আগেরটা তো কোথাও একটা ভুল হয়েছিল। হ্যাঁ, ও 6 দিয়ে ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম, তার জন্য ভুলে গেছিলো স্যার। 6 দিয়ে যেহেতু 3 দিয়ে 2 দিয়ে যেতই, 3 আর 2 দিয়ে যেহেতু যেতই, সেই জন্য আমি 6 দিয়ে দিয়ে দিয়েছিলাম, যার জন্য 4টা কাটেনি। ঠিক আছে, তো যাই হোক, ছোটো দিয়ে করবে, আগে 2 দিলাম, তারপর 3 দিয়ে দিলাম, তাহলে আমার 720 দাঁড়ালো লসাগু। এবার বলেছে এই পর্যন্ত দেখে রাখলাম, 720 লিখে রাখলাম, এটা মুছে দিচ্ছি যেহেতু জায়গার অভাব রয়েছে, আমি 720 বেরালো লিখে রাখুন। গল্প যেটা দাঁড়ালো স্যার, আমার লসাগু আমি বের করে রেখেছি, এলসিএম বের করে রেখেছি 720। ঠিক আছে, আচ্ছা, বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, তাহলে আমাকে জানতে হবে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি। আচ্ছা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো তো 99 না, আমি যদি 99-এর সাথে 1 যোগ করে দিই, 100 তো 3 অঙ্কের হয়ে গেল, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 1 2 3 4 5টা নয়, এটা হয়ে গেল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, আমার এলসিএম বের করেছি 720, আমার গল্প হচ্ছে এই এলসিএম দিয়ে এটাকে ভাগ করে দেব। যদি বলতো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 4টা 9কে ভাগ করতাম। যদি বলতো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 3টা 9কে ভাগ করতাম। যেহেতু এখানে বলেছে 5 অঙ্কের 5টা 9কে ভাগ করব, বোঝা গেল। দেখো, একটা সংখ্যাকে 16 দিয়ে ভাগ যায়, 24 দিয়েও যায়, 30 দিয়েও যায়, 36 দিয়েও যায়, তার মানে ওর লসাগু দিয়েও ভাগ যাবে। তো লসাগুটা আগে বের করলাম, দিয়ে ভাগ করছি, দেখি ভাগ করি। একবারে দিলাম স্যার 720, 9 হলো, 7 হলো, 2 হলো, আবার 9 নেমে গেল। ঠিক আছে স্যার, 3 বারে দিলাম স্যার 0, 3 2 6, 3 7 21, 9 3 6, আবার 9 নেমে গেল। স্যার কতবারে যাবে? 7 6 বারে যাবে, 6 বারে দিলাম 0, 6 2 12, 2 হাতে থাকলো 1, 6 7 42, একে 43, সরি 6 বারে কেন যাবে? 8 বারে যাবে স্যার, 8 বারে যাবে 0, 8 দিয়ে 8 দুগুণা 16, 6 হাতে থাকলো 1, 7 8 56, একে 57, 9 3, 13 থেকে 7 বাদ দিলাম 6, 639। দেখো বলছে 720 দিয়ে এটাকে ভাগ করলে 639 ভাগশেষ থাকছে, তার মানে দেখো তো এটাতে যদি 639 কম থাকতো ভাগটা মিলে যেত না। আমার যদি 639 কম থাকতো তাহলে ভাগটা মিলে যেত। তাহলে আমি যদি এটা থেকে 639 বাদ দিয়ে দিই, মানে 5টা 9 থেকে 639 বাদ দিয়ে দিলাম, তাহলে 9 থেকে 9 বাদ দিলাম 0 হলো, 9 থেকে 3 বাদ দিলাম 6 হলো, সে 9 থেকে 6 বাদ দিলাম 3 হলো, আর 2টা 9 আছে, বসে গেল। তাহলে এটাই দাঁড়ালো। তো এটা গল্প হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে 16 24 30 36 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়। যদি কোশ্চেন দিত 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত যদি ভাগ করলে ভাগ মিলে যায়, তাহলে আমার অ্যান্সার এটা হয়ে যেত। কিন্তু কোশ্চেনে তা বলেনি, বলেছে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তো যেহেতু 10 অবশিষ্ট থাকবে, এর সাথে 10 যোগ করে দিলাম, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 99370। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি, 99370। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 360, তাহলে সংখ্যা দুটার যোগফল কত? আচ্ছা স্যার, একই রকম দেখো, দুটা সংখ্যার গসাগু 12, লসাগু 360। আচ্ছা, গসাগু যদি 12 হয়, তাহলে ভাবো তো স্যার, একটা সংখ্যা 12x হলে আর একটা সংখ্যা 12y হবে না? যাই হোক না কেন, ভালো করে বুঝবে স্যার, যে যাই হোক না কেন, আমি বলেছি গসাগু 12, তার মানে দুটোতে 12 তো কমন আছেই। যাই হোক না কেন, দুটোতে তো 12 কমন আছেই। ঠিক আছে, এবার বলেছে তাদের গসাগু দিয়ে দিয়েছে, তাদের লসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটার যোগফল বের করতে দিয়েছে। দেখো তো স্যার, তাহলে আমি যদি এটা লসাগু বের করি, দেখো তো 12 কমন চলে যাবে, তাহলে 12xy হয়ে গেল লসাগু না,
আমি যদি এটা লসাগু করি 12 দিয়ে করব, এক্স পড়ে থাকবে, এটা সমানই বলা আছে দেখো 360। 12 দিয়ে কেটে দিলাম, 12 দিয়ে কেটে দিলাম স্যার, 3 12 36 0। তাহলে এক্স ওয়াইয়ের গুণফল দাঁড়িয়ে গেল 30। দেখো এক্স ওয়াইয়ের গুণফল দাঁড়িয়ে গেল 30। তার মানে একটা জিনিস তো ক্লিয়ার স্যার, একটা জিনিস তো ক্লিয়ার, এর থেকে আমার একটা জিনিস বুঝে গেলাম যে এই এক্স আর ওয়াই এই দুটো কোথা থেকে এসছে, 12x আর 12y থেকে এসছে। তার মানে এক্সের মান একটা এমন কিছু হবে যেটা 12-র সাথে এখানে গুণ হবে, ওয়াইয়ের মান একটা কিছু হবে এটার সাথে গুণ হবে, এবং ওদের লসাগু করলে 360 মিলে যাবে। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে সংখ্যা দুটার যোগফল বের করতে দিয়েছে। ভালো করে বুঝবে, সংখ্যা দুটা কি ছিল, একটা ছিল 12x, একটা ছিল 12y, এটা ছিল তো, আমাকে এই দুটোর যোগফল বের করতে দিয়েছে। তার মানে যদি 12 কমন টেনে নিই তাহলে এক্স প্লাস ওয়াই এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, আমাকে 12 কমন টেনে নিলে এক্স প্লাস ওয়াই এটা বের করতে দিয়েছে। আমি পেয়েছি এক্স ওয়াই ইকুয়াল টু 30, আমাকে বের করতে দিয়েছে 12 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো কি করব, দেখো তো বলছে স্যার এই যে 30 যেটা আছে এক্স ওয়াইয়ের ভ্যালু, আচ্ছা এবার গল্প দুটা সংখ্যাকে গুণ করলে 30 হবে। তুমি বললে কত রকমভাবে হতে পারে, তোমার মাথায় স্যার অনেক রকম আসতে পারে স্যার, 2 ইন্টু 15, 3 ইন্টু 10, 5 ইন্টু 6, এগুলো প্রত্যেকটা হতে পারে। কিন্তু মাথায় রাখো স্যার, আমাকে এমন কিছু নিতে হবে যেটা স্যার যেন ওদের মধ্যে কমন না থাকে, ওদের মধ্যে যেন কমন না থাকে। মানে স্যার আমি এটাকে এমনভাবে নিলাম যাতে করে গসাগু 1 হয়। আমি 5 ইন্টু 6 নিলাম, দেখো তো 5 ইন্টু 6 নিলাম। ঠিক আছে, বোঝা গেল স্যার, 5 ইন্টু 6 নিলাম, 30কে ভাঙলাম 5 ইন্টু 6। তাহলে 30কে যদি 5 ইন্টু 6 আমি ধরে নিলাম, এক্সের মান 5, ওয়াইয়ের মান 6, আমি এখানে বসিয়ে দেখি তো স্যার কোনটা অপশন মিলছে। 12 ইন্টু 5 যোগ 6, তাহলে হয়ে গেল 12 ইন্টু 11, 12 ইন্টু 11 হলে 132। দেখো অপশন নাম্বার ডি 132 আছে, অপশন নাম্বার ডি 132 আছে কিন্তু। ঠিক আছে, চলে আসি স্যার, আমরা চলে আসবো পরের অঙ্কে। কি বলেছে, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? মানে দুজনের তোমার হচ্ছে টোটাল যে টাকা শোধ করতে হবে, তার মানে সুদ আসল সমান হবে, এটা আমাকে বের করতে দিয়েছে। দেখো কোনো ব্যাপার না স্যার। আচ্ছা এটা বলার আগে একটা জিনিস বলি স্যার, সরল সুদ সমান আমরা সবাই জানি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। যারা জানো না লিখে রাখবে, সরল সুদ সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। স্যার পি এর মান কি, পি মানে হচ্ছে আসল, আর মানে সুদের হার, টি মানে সময়, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো তো সরল সুদ সমান যদি এটা হয়, আমি তাহলে লিখছি, দেখো আমার 800 টাকার সুদ 800 ইন্টু স্যার আর এর ভ্যালু কত 6, কত সময় আমি ধরলাম টি বছর পর সমান হবে টি বাই 100। এই টাকাটা হচ্ছে টি বছরের 800 টাকার সুদ। এর সাথে যদি আমি 800 যোগ করি তাহলে সুদ আসল হয়ে গেল। বলছি এই সুদ আসলটা কার সাথে সমান হবে স্যার? সমান হবে, দেখো 600 টাকার সুদ বের করছি, 600 টাকার কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে এর টি বছর পর সমান হচ্ছে তাহলে টি বাই 100। এর সাথে যদি 600 যোগ করি তাহলে এখানে সুদ আসল হয়ে গেল। তাহলে এই দুটো সমান হবে। আমাকে এখান থেকে টি এর ভ্যালু জানতে চাইছে কত, চলো বের করি। 2 শূন্য কেটে দিলাম, এখানেও 2 শূন্য কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো 800 প্লাস 6 48 48টি ইকুয়াল টু, এখানে পড়ে থাকলো 600 প্লাস স্যার 6 10 60 60টি। তাহলে টিগুলোকে একদিকে করি, 800 আর 600গুলোকে একদিকে করি। 600টা এইদিকে নিয়ে চলে আসলাম স্যার, 600টা তাহলে 800 প্লাস ছিল, এদিকে আসলো মাইনাস 600 সমান 60টি মাইনাস 48টি। তাহলে এখানে পড়ে থাকলো 200 সমান হয়ে গেল 12টি। 200 সমান 12টি, তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হয়ে যাবে 200 ভাগ 12। স্যার 4 দিয়ে কেটে দিলাম, 50 ভাগ 3। স্যার 50 ভাগ 3 মানে 16 পূর্ণ 2/3। 16 পূর্ণ 2/3 আমার অ্যান্সার হয়ে গেল স্যার অপশন নাম্বার ডি হয়ে গেল আমার অ্যান্সার 16 পূর্ণ 2/3। ঠিক আছে, ভালো কথা। যারা আমাদের আগের ক্লাস দেখেছো ভালো করে মন দিয়ে শোনো, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি,
আবারও বলে দিচ্ছি, যখন এই টাইপের অপশন থাকবে না, ভগ্নাংশযুক্ত অপশন থাকবে, আমার অঙ্ক পড়ার দরকারই পড়ে না। অঙ্ক যা মন তাই দেখ না কেন, যা মন তাই দেখো, পার্সেন্টেজের অঙ্ক দেখে যাই মন তাই দিয়েছে, আমার দেখে লাভ নেই। আমি অপশন চেক করব। দেখো অপশনের ইউনিট ডিজিট যেন 0, 0 অথবা 5 আসে। যদি একটা অপশানে 0 অথবা 5 চলে আসে তাহলে আমার সেটাই অ্যান্সার হবে, আর যদি দুটোতে চলে আসে তখন আমাকে অঙ্ক করতে হবে। তো দেখি তো, আচ্ছা দেখো তো 3, আমরা কি করি, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করি, তাহলে 3, শুধু আমি ইউনিট ডিজিটটা নিচ্ছি, 3 5 15, 15 5, 5 আর 1 যোগ করলে 6, 0 বা 5 আসলো না, তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো 4 2 8, 8 আর 1 9, স্যার আসলো না, হবে না। 3 8 24, 3 8 24, 4, 4 আর 1 5, তাহলে আসলো, হ্যাঁ স্যার এসছে, তার মানে এটাও অপশন হতে পারে, এটা অপশন হতে পারে। এখানে দেখো 3 6 18, 8 আর 2 10, মানে 0 এসছে, 0 এসছে, তার মানে এটাও হতে পারে। তাহলে আমি যদি অপশন টেস্ট করি, সি আর ডি হতে পারে। তো স্যার আমার অপশন দুটো চলে আসলো, যদি এরকম দুটো চলে আসে স্যার তোমার কপাল খারাপ, যদি দুটো চলে আসে অঙ্ক করতে হবে। কিন্তু তাও বলে দিই, যদি পরীক্ষাতে টাইম নেই, পারছো না করতে, টাইম নেই, বুঝতে পারছো না, করতে পারছো না, তাহলে দেখো যদি দুটোতে চলে আসে, একটাতে 5 একটাতে 0, তাহলে 90% ক্ষেত্রে 0টা অ্যান্সার হয়। ঠিক আছে, বলে দিলাম, এটা শর্টকাট, মানে তোমার এটা তুক্কা লাগাতে পারো। যদি একটাতে আসতো 0 5, তাহলে 100% সেটা অ্যান্সার হতো। যেহেতু দুটোতে চলে এসে, একটাতে 0 একটাতে 5, তার মানে এখানে কিন্তু 0টা হওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। যদি ভুল হয়ে যায় আমাকে গাল দিও না, বললাম 90% ক্ষেত্রে। হ্যাঁ, যদি স্যার দুটোতে 0 চলে আসে তাহলে কিছু করার নেই বাবু, করতে হবে। দুটোতে 5 চলে আসে, করতে হবে। কিন্তু একটা 0 একটা 5 আসলে 90% ক্ষেত্রে 0টা অ্যান্সার হয়, আর যদি একটাতে আসে তাহলে 100% সেটা অ্যান্সার হবে। চলে আসি পরের অঙ্কে। বলছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এটা কোনো অঙ্ক দিয়েছে স্যার বলো তো? ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তার মানে 100 টাকায় কিনেছি, 120 টাকায় বিক্রি করেছি, তাই তো? 100 টাকায় কিনেছি, 120 টাকায় বিক্রি করেছি। বলছে বিক্রয় মূল্যের ওপর লাভ কত? তাহলে দেখো তো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে 100 টাকায় কিনেছি আর বিক্রয় মূল্য 120 টাকা। আমাকে বলছে বিক্রয় মূল্যের ওপর লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের ওপর যদি লাভ বের করতে দেয় তাহলে কি করব? একদম পাতি জিনিস করবো স্যার। 120 টাকাতে তাহলে লাভ হলো 20 টাকা, বিক্রয় মূল্য কত? 120, তাহলে 120তে লাভ 20 টাকা, 100তে কত? এটা হয়ে গেল অ্যান্সার। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 6 হলো স্যার, 2 দিয়ে কাটলাম 50, 50/3, তাহলে 50/3 মানে আবার একই ব্যাপার, 16 পূর্ণ 2/3। দেখো এখানেও চেক করিনি, দেখি তো অপশানে 0 বা 5 আসছে কিনা। 3 7 21, 1 1 আর 2 3, তার মানে এটা অ্যান্সার হবে না। 3 6 18, 8 আর 1 9, অ্যান্সার হবে না। 3 6 18 আর 2 20 0, হতে পারে, এটা হতে পারে। পরেরটা দেখি 3 7 21, 1 আর 1 2, এটা হবে না। এই ক্ষেত্রে আমি বুঝে গেলাম শিওর, একদম অপশন নাম্বার সি অ্যান্সার হবে, আমার দেখে লাভ নেই। চলো চলে আসি পরে। কোনো বিদ্যালয়ে সোম থেকে শনিবার পর্যন্ত উপস্থিত ছাত্রের সংখ্যার গড় 315, প্রথম 3 দিনে উপস্থিত ছাত্রের সংখ্যা 310, শেষ 4 দিনের গড় হচ্ছে 325, তাহলে তৃতীয় দিনে কত উপস্থিত ছিল? দেখো প্রথম 6 দিনে, ভালো করে বুঝবে স্যার, প্রথম 6 দিনে সোম থেকে শনি, আচ্ছা সোম থেকে শনিবার, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার, 6 দিনের গল্প। তার মধ্যে স্যার উপস্থিত ছাত্র সংখ্যার গড় হচ্ছে 315, মানে গড়ে 6 দিনে 315 করে উপস্থিত হয়েছে, 315 করে উপস্থিত হয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, দেখো 1 2 3 4 5 6, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এই তো আমার 6 দিন। বলছে এর মধ্যে প্রথম 3 দিন গড়ে 310 জন করে উপস্থিত হয়েছে, আর পরের 4 দিন গড়ে উপস্থিত হয়েছে 325 জন করে। কিন্তু ওভারঅল যদি 7 দিনের হিসাব ধরি, গড়ে উপস্থিত হয়েছে 315 জন করে, 6 দিনে। টোটাল ওভারঅল যদি 6 দিনের হিসাব ধরি 315 জন করে গড়ে উপস্থিত হয়েছে। আমাকে বলেছে 3 নাম্বার দিনে কতজন উপস্থিত ছিল। ভালো করে লক্ষ্য করো তো স্যার, এই 3 নাম্বার দিনটা ডবল কাউন্ট হয়ে গেছে না? প্রথম 3 দিন নিতে গেছি তখনও 3 নাম্বার দিন পড়েছে, শেষের 4 দিন নিতে গেছি তখনও 3 নাম্বার দিন পড়েছে। তাহলে আমি প্রথম 3 দিন 310 করে হয়েছে, তাহলে টোটালে হয়েছে 310 × 3, পরের 4 দিন 325 করে হয়েছে, তাহলে টোটালে হয়েছে 325 × 4। এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে 6 দিনের টোটাল, দেখো 7 দিনের টোটাল স্টুডেন্ট বেরালো,
প্রথম 3 দিনে 310 ইন্টু 3, পরের 4 দিন 325 ইন্টু 4, তাহলে টোটালে 7 দিনের বেরিয়ে গেল, কিন্তু ছিল তো 6 দিন। কেন 7 দিন বেরালো? কারণ 3 নম্বর দিনটা ডবল কাউন্ট হয়ে আছে। তাহলে টোটাল 6 দিনে কত স্টুডেন্ট ছিল গড়ে? এত ইন্টু 6, তাহলে এটা বেরিয়েছে 7 দিন, এটা বেরালো 6 দিন। তাহলে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, দেখো সবগুলো কেটে যাবে, শুধু 3 নম্বর দিনটা পড়ে থাকবে না, যেহেতু এটা ডবল কাউন্ট হয়েছিল। হবে তো? এইভাবে করলে করা যায়, এইভাবেই বাচ্চাদের শেখানো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার যে এবার টাইমের ব্যাপার। এখানে স্যার অনেকগুলো স্যার টাইম লেগে যাবে। কেন লেগে যাবে? আমি এটাকে আগে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে স্যার এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তারপরে স্যার এই দুটোকে যোগ করতে হবে, তারপরে স্যার একে 6 দিয়ে গুণ করতে হবে, দিয়ে এর যোগফলটাকে আবার এটার গুণফল যেটা বেরাবে তার থেকে বাদ দিলে অ্যান্সার বেরাবে। তো অনেকগুলো দেখো গুণ, এখানে একবার গুণ, এখানে একবার গুণ, আবার এদের যোগ, আবার এদের গুণ, আবার এই যোগ থেকে আবার এটা বাদ, তাহলে অনেকগুলো ধাপ, অঙ্কটা বড় হয়ে যাবে। এবার আমরা একটু অঙ্কটাকে একটু শর্টকাটে শিখি স্যার, শর্টকাটে শিখি। দেখো তো, আমি ধরে নিলাম, ভালো করে বুঝবে স্যার। আচ্ছা, প্রথম গড়ে 6 দিনে গড়ে কত করে ছিল স্যার? 315 জন করে, টোটালে গড়ে 315 জন করে উপস্থিত ছিল। আমি ধরে নিচ্ছি যে ও প্রত্যেক দিন 315 জন করে এসছে স্কুলে। আমি ধরে নিলাম, জোর করে, ভালো করে বুঝবে কি বোঝাতে চাইছি। আমি ধরে নিলাম প্রত্যেক দিন 315 জন করে এসছে। তাহলে বলো তো, যে এখানে তো দিয়েছে প্রথম 3 দিন এসছে 310 জন করে, কিন্তু আমি তো ধরে নিয়েছি 315 জন করে এসছে। এবার আমি 315 ধরলাম বলে তোমাকেও ধরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি 320 ধরতে পারো, 30 ধরতে পারো, আমি ঝামেলাতে গেলাম না। যেটা কোশ্চেনে দেওয়া ছিল আমি ওটাই ধরে নিলাম। তুমি 320 ধরলেও হবে, 30 ধরলেও হবে, যা ইচ্ছা ধরতে পারো। আমি ধরে নিলাম 315 জন করেই প্রত্যেক দিন এসেছিল, কিন্তু বলেছে কোশ্চেনে প্রথম 3 দিন 310 জন করে এসছে। তাহলে 5 জন করে আমি বেশি ধরেছি না? তাহলে দেখো তো, অরিজিনালি এসছে কতজন করে? অরিজিনালি এসছে 310 জন করে, তাহলে অরিজিনালি 5 জন করে কম এসছে। তার মানে কত কম এসছে? 3 5-এ এক এক দিন 5 করে কম এসছে। আমি যেটা ধরেছি তার থেকে 5 করে কম এসছে, তার মানে 15 কম এসছে, তাই তো? 15 কম এসছে। আচ্ছা, তারপরে পরের 4 দিন আমি ধরেছি 315 করে, এসছে 325 করে, তাহলে পরের 4 দিন 10 করে বেশি এসছে। তার মানে 10 করে যদি বেশি এসে থাকে, 4 দিনে 40 বেশি এসছে। 4 দিনে স্যার 40 বেশি এসছে। ঠিক আছে, বোঝা গেল স্যার? দেখো আমি কি বললাম, ভালো করে বুঝবে। আমি ধরে নিলাম প্রত্যেক দিন 315 জন করে স্কুলে এসেছিল, কিন্তু কোশ্চেনে বলেছে না প্রথম 3 দিন 310 করে এসেছিল, তার মানে 5 জন করে কম এসেছিল, তাহলে 3 দিনে 15 জন কম এসছে। আবার বলছি যে পরের 4 দিনে 325 জন করে এসছে, কিন্তু আমি তো ধরেছি 315 জন করে এসছে, তাহলে 10 জন করে বেশি এসছে, তার মানে 40 জন বেশি এসছে। তাহলে যদি ক্যালকুলেশন করি, এদিকে 15 জন কম, এদিকে 40 জন বেশি, তার মানে আমার আলটিমেট 40 মাইনাস 15, 25 জন বেশি এসেছে, 25 জন প্লাস। তাহলে 25 জন বেশি এসছে, এটাই অ্যাডজাস্ট করেছে 3 নম্বর দিনটা বলেই তো এটা ঘুরফির হয়েছে। তাহলে যেটা বেশি এসছে এর সাথে যোগ করে দিই। আমার ছিল অরিজিনালি কত? 315 প্লাস 25, তাহলে অরিজিনালি এসে 340 জন 3 নম্বর দিনে, 340 জন, অপশন নাম্বার সি। কি বললাম বোঝা গেল স্যার? বোঝা গেল। প্রথম 3 দিন দেওয়া ছিল কোশ্চেনে 330, আমি 310, আমি ধরে নিয়েছিলাম 315 করে, তাহলে কত করে বেশি ধরেছিলাম? 5 করে। তাহলে 5 করে 3 দিনে 15 বেশি এসছে, 15 আমি বেশি ধরেছিলাম, তাহলে 15 মাইনাস হয়ে গেল। পরে 4 দিন 325 করে এসছে, আমি ধরেছিলাম 315 করে, তার মানে 10 করে আমি কম ধরেছিলাম, তাহলে 10 করে 4 10-এ 40 বাড়িয়ে দিলাম। তাহলে টোটালে কত বেশি আছে? 40 মাইনাস 15, 25 জন। আমি ধরেছিলাম কত? 315 গড়ে, তাহলে এই 3 নম্বর দিনে কত এসছে? 315 প্লাস 25, 340 জন এসছে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। তিনটি সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের লসাগু 90, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? আচ্ছা দেখো তো, তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5, তাদের লসাগু দিয়ে দিয়েছে 90। আচ্ছা দেখো, তিনটাই পরস্পর মৌলিক না? পরস্পর মৌলিক মানে এদের গসাগু নিলে তো 1 হবে। তা আমি ধরতে পারি না, দেখো তো তিনটা সংখ্যার অনুপাত 2x 2 3 5, তার মানে বলতে পারি একটা সংখ্যা 2x, একটা 3x, একটা 5x। আচ্ছা এদের যদি লসাগু বের করি,
লসাগু বের করি, দেখো এক্স দিয়ে হলে 2, 3, 5, তাহলে লসাগু কত হবে? প্রত্যেকটার গুণফল, যেহেতু স্যার পরস্পর মৌলিক ছিল ডিরেক্ট গুণ করলেই হয়ে যেত, আমি তোমাকে ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে এদের লসাগু কত হবে স্যার? লসাগু 3 দুগুণা 6, 5 6 30, 30 আর একটা ছিল এক্স, 30x। এটা সমানই বলে দিয়েছে না 90, 90 স্যার 0 0 কাটলাম, 3 দিয়ে 9কে কাটলাম, 3 হলো। তাহলে স্যার এখানে বলে দিলাম এক্স এর ভ্যালু হয়ে গেল 3। ঠিক আছে, আমাকে কি বলেছে স্যার? সংখ্যাগুলির যোগফল কত? তাহলে একটা সংখ্যা কত হবে? একটা সংখ্যা 2x মানে 2 × 3 মানে 6, আর একটা সংখ্যা পরের সংখ্যা কত হবে? 3 × 3 9, তারপরেরটা স্যার 5 × 3 15, 9 6 15, 15 15 30, তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হবে স্যার? 30। এই কোথায় গেল? সংখ্যাগুলির যোগফল কত হবে স্যার? সংখ্যাগুলোর যোগফল চেয়েছে তিনটা সংখ্যার অনুপাত 2:3:5, 5 2 5 5 10 5 15, তাদের লসাগু 90, সংখ্যাগুলির যোগফল কত? কত হলো স্যার? এলসিএম বেরালো 2 3 দুগুণা 6, 5 6 30, 30x বেরালো, এক্স এর স্যার ভ্যালু বেরিয়ে গেল 9, 9 বেরিয়ে গেল। তাহলে সংখ্যাগুলি হচ্ছে স্যার, সংখ্যাগুলি হয়ে গেল 30ই তো হচ্ছে। সংখ্যাগুলোর যোগফল একটা 6 একটা 9 একটা 15, 2:3:5, এদের লসাগু করলে হয়ে যাবে স্যার 90। ঠিক আছে, সংখ্যাগুলোর যোগফল 30 হবে। এখানে কোনো কারণবশত অপশানে গন্ডগোল হয়েছে স্যার, এটা 30 হবে, এটা অ্যান্সার 30 হবে। ঠিক আছে, একদম পাতি হিসাব। এক্স লসাগু, এক্স স্যার এক্স দিয়ে গেল, এক্স দিয়ে গেলে 2 হলো, এক্স দিয়ে গেল 3 হলো, এক্স দিয়ে গেল 5 হলো, তাহলে লসাগু কত হয়ে গেল? 3 দুগুণা 6, 5 6 30, 30x হয়ে গেল লসাগু। কোশ্চেনে দেওয়া আছে 90, 30x = 90, এখান থেকে স্যার কেটে দিলাম x = 3। ঠিক আছে, x = 3, তাহলে একটা সংখ্যা কত? 2 × 3 6, তারপরটা 3 × 3 9, তারপরটা 5 × 3 15, তাহলে আমার হয়ে গেল স্যার 30 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এমনও হতে পারে। আচ্ছা, এই অপশন দেখো তুমি মিলাতে পারো, আর একটা কাজ করতে পারো, আর একটা কাজ করা যেতে পারে। না হবে না, ঠিকই আছে। দেখো বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা এবং 6 কিলোমিটার/ঘন্টা বেগে গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা স্যার, কতগুলো অঙ্ক আছে দেখি। 33, আচ্ছা ও 15টা ইংলিশ ছিল তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমি ভাবলাম যে বেশি আছে। বলছে দুটা ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা এবং 6 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আসছে। দুটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে স্যার, বিপরীত দিক দিয়ে আসলে রিলেটিভ স্পিড সবসময় যোগ হয়, একই দিকে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়, বিপরীত দিক থেকে আসলে যোগ হয়। তাহলে বলো তো এদের রিলেটিভ স্পিড কত হবে? 12 + 6, এদের রিলেটিভ স্পিড হয়ে গেল 12 + 6 18 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে স্যার আমাকে জানতে চেয়েছে 10 সেকেন্ডে ট্রেন যেটা দূরত্ব গেছে সেটাই হচ্ছে গিয়ে ট্রেনটার দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো দুটো ট্রেন বিপরীত দিকে আসছে, একটা ট্রেনের জানলার ধারে একটা যাত্রী বসে আছে, ও দেখলো 10 সেকেন্ডে ট্রেনটাকে অতিক্রম করে চলে গেল, তার মানে 10 সেকেন্ডে ট্রেনটা যতটা গেছে সেটাই ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার রিলেটিভ স্পিড দেওয়া আছে 18 কিলোমিটার/আওয়ার। আচ্ছা এটাকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, 18 18 কেটে দিলাম স্যার, 5 মিটার/সেকেন্ড হয়ে গেল আমার স্পিড ট্রেনটা। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যায় 5 মিটার, মাথায় রাখবে স্যার কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে যেতে গেলে 18/5 দিয়ে গুণ। তাহলে 5 মিটার/সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা কত যাবে? 1 সেকেন্ডে যদি 5 যায় তাহলে 10 সেকেন্ডে 5 × 10 মিটার, তার মানে 50 মিটার যাবে স্যার, 50 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 50 মিটার, অপশান নাম্বার বি 50 মিটার। চলে আসি স্যার পরের কোশ্চেন। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 30% এবং 37% ছোট, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ ছোট? আচ্ছা দুটা সংখ্যা এটা ফার্স্ট, একটা ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড, তিনটা সংখ্যা আছে।
বলছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা এর থেকে কত পার্সেন্ট ছোট, 30%, তার মানে 70। এর থেকে 30% ছোট, তার মানে 70। দ্বিতীয়টা এর থেকে 37% ছোট, তার মানে 63। এটাই তো। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত পার্সেন্ট ছোট, দ্বিতীয় সংখ্যাটা প্রথম থেকে কত ছোট, কত ছোট স্যার, 7 ছোট। কার থেকে, প্রথমের থেকে। আমাকে বুঝতে হবে স্যার কার সাপেক্ষে বলেছে, প্রথমটার সাপেক্ষে কত পার্সেন্ট ছোট। তাহলে দেখো তো স্যার 70, প্রথমটা কত 70, 70-এ 7 ছোট, তাহলে 100-তে কত, কেটে দিলাম স্যার 10, কেটে দিলাম স্যার 10। কত পার্সেন্ট ছোট স্যার, 10% ছোট। অপশন নাম্বার সি 10% ছোট। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। বলেছে জিজ্ঞাসা চিহ্ন, মানে এখানে কিছু একটা হবে, এটাই বের করতে দিয়েছে। এটা -0.55 ইকুয়াল টু এত প্লাস এত প্লাস এত, এটার মান কত? কিছু না স্যার, এটার মান যদি আমি এক্স ধরে নিই, তাহলে এক্স সমান কী হবে, এটা মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স সমান কত হবে স্যার, 8.41 প্লাস 6.25 প্লাস 0.79 প্লাস 0.55, 0.55, এটাই তো আমার অ্যান্সার হবে স্যার, এটাই অ্যান্সার হবে। বাড়িতে স্যার যোগটা করে আমাকে অপশন বলবে স্যার কত নাম্বার অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, পাতি যোগ স্যার, 4টা যোগ করবে, পয়েন্টের যোগ, এইটুকুটা আশা করি তোমাদের কাছে আশা রাখছি যোগটা করতে পারবে, করে কমেন্ট করবে যে অ্যান্সার কত হচ্ছে। চলে আসি পরের কোশ্চেনে। বলছে 3 জন লোক বা 6 জন বালক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটা কাজ শেষ করে। ওই একই কাজের দ্বিগুণ একটা কাজ করতে, ওই কাজের দ্বিগুণ একটা কাজ করতে প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 6 জন লোক এবং 2 জন বালক কত দিনে শেষ করবে? দেখো খুব সুন্দর অঙ্ক দিয়েছে। 3 জন লোক অথবা 6 জন বালক, তার মানে বুঝতে পারছো 3 জন লোকে যে কাজ করে, বা বলেছে বা, 3 জন লোক যে কাজ করে 6 জন বালকের ওইটা সময় লাগে। আচ্ছা যাই হোক না কেন, এদের প্রত্যেক দিন 7 ঘন্টা করে কাজ করে 10 দিন টাইম লাগে। ঠিক আছে, বোঝা গেল স্যার? 3 জন বালক যদি, 3 জন মানুষ যদি লোক কাজ করতে লাগে, তাও ওদের 7 ঘন্টা করে 10 দিন লাগবে। অথবা যদি কাজটা 6 জন বালক করে, তাহলে তুমি 6 জন বালকেরও 7 ঘন্টা করলে 10 দিন লাগবে। তার মানে আমি এটা বুঝে গেলাম 3 জন মানুষ সমান 6 জন বালক। ঠিক আছে, আমি এটা আমার কাছে কোশ্চেনে দেওয়া আছে, 3টা ম্যান সমান 6টা বালক। তার মানে আমি এখান থেকে বুঝে যাব একটা ম্যান সমান 2টা বালক, এটা আমি জানি। ঠিক আছে, আচ্ছা টোটাল কাজ দেখো তো কত, টোটাল কাজ দেখো তো, আমি বালক দিয়েই বলছি স্যার, 6 জন বালক 6B, 6 জন বালক কত ঘন্টা করে কাজ করে? প্রত্যেক দিন 7 ঘন্টা করে কাজ করে। কতদিন লাগে? 10 দিন লাগে। 6 জন বালকের 7 ঘন্টা করে 10 দিন লাগে, এটাই তো টোটাল কাজ। আচ্ছা এবার বলছে এর এটা তো টোটাল কাজ ছিল, বলছে এর দ্বিগুণ কাজ করতে, ভালো করে বুঝবে, এর দ্বিগুণ, এটা ছিল টোটাল কাজ, এর দ্বিগুণ কাজ করতে কতজনের? দেখো দ্বিগুণ কাজ করতে 6 জন লোক এবং 2 জন বালকের, ভালো যেহেতু আমি স্যার সব বালক দিয়ে করেছি, নিচেও বালক করব। দেখো 6 জন লোক এবং 2 জন বালকের, আচ্ছা 1 জন লোক মানে 2 জন বালক, আমি সবগুলোকে বালক দিয়ে নিয়ে আসছি। 1 জন লোক মানে 2 জন, এখানে দেখো এবং বলেছে কিন্তু, এবং মানে এবার কিন্তু 6 জন লোক আর 2 জন বালক একসাথে কাজ করছে। তাহলে 1 জন মানুষ সমান যদি 2 জন বালক হয়, তাহলে 6 জন লোক মানে 12 জন বালক, তাহলে 12 জন বালক আরও 2 জন বালক মানে 14 জন বালক। তাহলে 14 জন বালকের 8 ঘন্টা করে, স্যার 8 ঘন্টা করে কাজ করছে। 8 ঘন্টা করে কাজটা করতে এদের কতদিন সময় লাগবে আমাকে এটা বের করতে দিয়েছে। তাহলে ডিভাইডেড বাই এটা, যেটা হবে সেটাই। 14 জন বালকের 8 দিন করে কতক্ষণ সময় লাগবে, এটাই লাগবে। 14 জন বালকের 8 দিন করে করছে, ডিভাইড করে দিলাম, দেখি কাটাকাটি করে কত হচ্ছে স্যার। স্যার কেটে দিলাম, দেখো কত, 7 দিয়ে কাটছি স্যার, 2 হলো। ঠিক আছে, 2 দিয়ে 2কে কেটে দিলাম স্যার, 2 দিয়ে কাটলাম 5 হলো, 2 দিয়ে কাটলাম 4 হলো, 2 দিয়ে কেটে দিলাম 3 হলো, 2 দিয়ে কেটে দিলাম 2 হলো। তাহলে অ্যান্সার হয়ে গেল 15/2। 15/2 মানে 7.5 দিন। অপশন নাম্বার এ 7.5 দিন। বোঝা গেল স্যার?
6 জন বালকের 7 ঘন্টা করে কাজ করে 10 দিন করছিল। বলছে এর ডবল কাজ করতে হবে, তার মানে টোটাল কাজ এখন এটা পড়ে আছে। বলছে এটা করতে 14 জন বালক দেওয়া ছিল কোশ্চেনে, 6 জন লোক 2 জন বালক। আমি 1 জন লোক সমান জানি 2 জন বালক, তাহলে 6 জন লোক সমান 12 জন বালক, তাহলে 12 জন বালক আরও 2 জন বালক, তার মানে 14 জন বালক। 14 জন বালকের 8 ঘন্টা করে করতে কতদিন লাগবে, ডিভাইডেড বাই এটা করে দিলাম স্যার, অ্যান্সার হয়ে গেল। তাহলে 15/2 7.5 দিন আমার অ্যান্সার হয়ে গেল। চলে আসি পরের কোশ্চেনে। এটা বোধহয় লাস্ট অঙ্ক আজকের। √(x) ইন্টু √529 সমান 736 হলে এক্স এর মান কত? এটাও স্যার কোনো বড় ব্যাপার নয়, সোজা অঙ্ক। √(x) ইন্টু √529, স্যার √529 মানে 23-এর স্কোয়ার, তাই তো? 23-এর স্কোয়ার স্যার দেখো 23কে 23 দিয়ে গুণ করো, 529 আসবে। 3 3 9, 3 2 6, স্যার এদিকে করে দিলাম 46। দেখো আসলো 9 2 5। তাহলে স্যার আমার কাজ হচ্ছে, তোমাদের কাজ বাড়িতে স্যার 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবে। তাহলে এটা হয়ে গেল স্যার 23-এর স্কোয়ার সমান 736। আচ্ছা স্যার √(x) রেখে দিলাম, 23টা গুণ আছে, এদিকে গেলে ভাগ বা কেটে দিই, আমি একবারে কেটে দিই। স্যার 23 কবারে কাটবো স্যার, 3 বারে কাটলাম, 3 3 69, পড়ে থাকলো 4 46, 23 2 46, তাহলে পড়ে থাকলো 32। √(x) সমান 32, তাহলে x সমান কী হবে স্যার, এদিকে রুট উঠে দিলাম, এদিকে স্কোয়ার হয়ে যাবে, 32 স্কোয়ার 1024, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1024, অপশন নাম্বার এ 1024। বোঝা গেল স্যার, অপশন নাম্বার এ 1024। এর পটাপট করে স্যার, পটাপট করে একটু চলে আসি স্যার জিকেতে। ওই 36, ও এখনও ম্যাথ আছে, ম্যাথ আছে, চলো কতগুলো ম্যাথ আছে, 36। ও সরি, মিডিলে তো রিজনিং ঢুকেছিল, ম্যাথ এখন অনেকগুলোই আছে। চলো, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230 এবং 336 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে তা হলো। আচ্ছা দেখো তো, যে বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করতে হবে, দেখো এত 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 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, এত 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 দিয়ে ভাগ করব লসাগু, আর কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, বুঝতে পারলে দুটোর পার্থক্য বোঝো। আমি 2 3 5 6 দ্বারা কোন সংখ্যাকে ভাগ যায় লসাগু, আর কোন সংখ্যা দিয়ে এত 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 ভাগ যায় সেটা গসাগু। এত 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 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যায় লসাগু, আর কোন সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ যায় সেটা হচ্ছে গসাগু। তাহলে বলেছে যে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এত এত এতকে সংখ্যাগুলিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। এই 2 ভাগশেষ থাকবে পরের গল্প, 2 লাস্টে যোগ করে দেবো। কিন্তু আচ্ছা এবার গল্প না, এখানে যোগ হবে না, এখানে ব্যাপারটা বোঝো। বলছি স্যার যদি এই ভাগশেষের গল্প না থাকতো, যদি বলতো কোন সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করা যায়, সবথেকে বড় কোন সংখ্যা দ্বারা, আমি এই 3টার নিয়ে নিতাম, গসাগু অ্যান্সার হয়ে যেত। কিন্তু বলছে না, হবে না, বলছে প্রত্যেক ক্ষেত্রে 2 করে ভাগশেষ থাকবে, তার মানে প্রত্যেকটাতে 2 করে এক্সট্রা দেওয়া আছে বলেই তো ভাগশেষ থাকবে। তাহলে আমি প্রত্যেকটা থেকে আগে 2 বাদ দিয়ে দিই, এখান থেকে 2 বাদ দিলাম, 114। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাহলে আমি আগে 2টাকে বাদ দিয়ে দিই, 114 228 আর হয়ে গেল স্যার 361। যদি আমি 2 করে বাদ দিয়ে দিই তাহলে তার এটা বলতে পারবো না। এবার যেটা দাঁড়ালো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে ভাগশেষ মিলে যাবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এবার গসাগু নিব, ঠিক আছে? দেখো অপশন দেখে মনে হচ্ছে স্যার এই কটা অপশন দেখে এই কটা অপশনের মধ্যে কিছু একটা হবে, কিন্তু দেখো তো এই দেখো ভালো করে বুঝবে স্যার, আমার গসাগু বের করতে হবে তো। দেখো গসাগু 18 আর 20 দেওয়া আছে, তার মানে 2 যুক্ত টার্ম আছে। 2 যুক্ত টার্ম বলো তো এর মধ্যে কখনো হতে পারে 361 2 দিয়ে কখনো যেতে পারে? তার মানে স্যার এটা আর এটা তো হবে না, গসাগু তো 18 20 হবে না। এবার হচ্ছে মৌলিক সংখ্যা হতে পারে, 17 হতে পারে, 19 হতে পারে। দেখো 17 হবে না, কারণ 17 দিয়ে ভাগ মিলবে না, ঠিক আছে? 17 দিয়ে ভাগ মিলবে না, তাহলে আমার 19 দিয়ে ট্রাই করে দেখি 19 দিয়ে মিলে কিনা, ঠিক আছে? 19 দিয়ে মিলে কিনা দেখো তো স্যার, 19 দিয়ে স্যার মিলে যাবে, 19 দিয়ে মিলে যাবে, দেখো 19 দিয়ে মিলে যাবে স্যার, 6 19 114, 6 19 114 মিলে গেল স্যার। এখানে দেখো এটা 19 কে 19, 19 দুগুণা 38 মিলে গেল স্যার, 19 দুগুণা
ওই 19 একে 19, 19 একে 19, পড়ে থাকলো স্যার কত? পড়ে থাকলো হচ্ছে কি 17, 171, 9 19 100 স্যার। 19-এর স্কোয়ার করলে 361 হয়। ঠিক আছে, তাহলে 19 দিয়ে আর যাবে না স্যার, তার মানে 19 হয়ে গেল গসাগু, 19 হয়ে গেল গসাগু, অপশন নাম্বার সি হয়ে গেল অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেন। একটি কাজ 12 দিনে করতে পারে, একটি কাজ এ, একটি কাজ 12 দিনে করতে পারে এ, একটি কাজ এখানে এ হবে, এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি একই কাজ 18 দিনে করতে পারে। এ বি একসঙ্গে কাজ শুরু করলো, 4 দিন পর একসঙ্গে কাজ করার পর বি ছেড়ে চলে গেল, তাহলে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? আচ্ছা দেখো তো, এ একটা কাজ করতে পারে কত দিনে স্যার? 12 দিনে। বি একটা কাজ করতে পারে ওই কাজটা 18 দিনে। দুজন মিলে একসাথে শুরু করলো, 4 দিন করার পর বি কাজ ছেড়ে চলে গেছে, তার মানে বাকি কাজটা এ একা করেছে। বলছে এ একা বাকি কাজটা কত দিনে করেছে এটা বের করতে দিয়েছে। আমি সুন্দর করে স্যার দেখো, এ আর বি, এ কাজটা কত দিনে করতে পারে? এ কাজটা কত দিনে করতে পারে স্যার? 12 দিনে। বি কাজটা কত দিনে করতে পারে? 18 দিনে। 12 আর 18 লসাগু নিচ্ছি স্যার, 12 18 লসাগু নিলাম স্যার 36 নিলাম, 36। তাহলে স্যার 36কে 12 দিয়ে যদি ভাগ করি 3, 18 দিয়ে 36কে ভাগ করলাম 2, তার মানে এর ক্ষমতা হচ্ছে, এর ক্ষমতা এফিসিয়েন্সি হচ্ছে 3, এর এফিসিয়েন্সি 2। মানে কি স্যার? এ 12 দিনে 36 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে? 3। বি 18 দিনে 36 ইউনিট কাজ করে, একদিনে কত করবে? 2। এটা 36টা কোথা থেকে পেলাম? এই 12 আর 18 লসাগু নিয়ে নিলাম, আমি ধরে নিলাম মোট কাজ 36। এ 12 দিনে 36 ইউনিট কাজ করে, একদিনে 3 করবে। বি 18 দিনে 36 করে, তাহলে একদিনে 2 করবে। তাহলে স্যার এ প্লাস বি এর টোটাল ক্ষমতা কত? 5 না? 3 + 2 5, তাই তো? এ একদিনে 3 বিঘা জমি চাষ করে, বি একদিনে 2 বিঘা করে, তাহলে দুজন মিলে 5 বিঘা করবে। বলছে দুজন মিলে একসাথে 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে অলরেডি দেখো, একদিনে 5 বিঘা করে 4 দিনে অলরেডি 20 বিঘা করে নিয়েছে না? 4 5 20 করে নিয়েছে। টোটাল কাজ কত ছিল? 36, 20 কাজ হয়ে গেছে, তাহলে বাকি কত কাজ পড়ে থাকলো? বাকি কাজ কত পড়ে থাকলো? 36 - 20, 16 পড়ে থাকলো। এই 16 ইউনিট কাজটা এ একা করেছে। এ দেখো তো, এই 16 ইউনিট কাজটা এ একা করেছে, কারণ বি তো ছেড়ে চলে গেছিলো। তাহলে এ একদিনে কত ইউনিট করে? এ একদিনে স্যার 3 ইউনিট করে, তাহলে এ 16 ইউনিট কাজটা এ একা করেছে। বলছে কত দিন করবে? 3 5 15। দেখো তো স্যার, বাকি কাজ এ একা কত দিনে শেষ করবে? এই 16 ইউনিটটা এ একা করেছে, তাহলে কত দিন লাগবে স্যার? একদিনে করে স্যার, একদিনে করে, এ একদিনে করে 3 ইউনিট, তাহলে 16 ইউনিট করতে 16 ভাগ 3, তার মানে 3 5 15, 5 + 5 দিন, আরেক দিন কাজে যেতে হবে, পুরো দিন লাগবে না হিসাব মতো স্যার। 5 × 1/3 দিন লাগতো, যেহেতু অপশন ওইভাবে নেই, তাহলে 6 দিন লাগবে। ঠিক আছে, বোঝা গেল স্যার? পরের অঙ্কে আসে। A/B এর মান দেওয়া আছে, B/C দেওয়া আছে, তাহলে 5A/3C এর ভ্যালু কত হবে? দেখো স্যার, আগে আমি A/B এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে স্যার? 2:3। একবারে স্যার, একবারে করে দিই, ঠিক আছে, বারবার আর করবো না, একবারে লিখে দিই। A/B এর ভ্যালু দেওয়া আছে 2:3, লিখে দিলাম। B/C এর ভ্যালু দেওয়া আছে 4:5, লিখে দিলাম। আমরা প্রতিবেশী মেথড অ্যাপ্লাই করে দিই। প্রতিবেশী মানে স্যার, এই যে ফাঁকা জায়গা দেখো, এটা একটা ফাঁকা জায়গা, এটা একটা ফাঁকা জায়গা। বলছি এই ফাঁকা জায়গাতে আগের প্রতিবেশী দিয়ে ফিল আপ করে দিলাম। এর আগের সংখ্যা কী আছে? 3। এর প্রতিবেশী কে? 4, তাহলে 4 দিয়ে ফিল আপ করে দিলাম। বোঝা গেল? প্রতিবেশী দিয়ে ফিল আপ করে দিলাম। 4 × 2 = 8, অনুপাত 3 × 4 = 12, অনুপাত 3 × 5 = 15। তাহলে অনুপাত হয়ে গেল 8:12:15। আমাকে কি বের করতে দিয়েছে? 5A/3C। তাহলে দেখো তো, 5A এর ভ্যালু কত স্যার? 8, অনুপাত 3C, C এর ভ্যালু কত স্যার? 15। 5 দিয়ে 15 কেটে দিলাম স্যার, 3। আর কাটা যাবে? আর যাবে না স্যার, তাহলে 8:9 হয়ে গেল অ্যান্সার। 8:9, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। স্যার দিয়েছে দেখো, 1/5 + 999 পূর্ণ 494/495 ইন্টু 99। এগুলো আমি কি করব? বাইরে যেটা আছে রেখে দিলাম, কাজ হবে এটা নিয়ে।
আচ্ছা এটার মধ্যেও যেটা বাইরে গুণ আছে এটা কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা আমি এটাকে রেখে দিলাম, আগে লেখো পরে লেখো একই ব্যাপার, আমি আগে দেখো প্লাসের তো গল্প নেই, এইদিকে যেটা বাইরে গুণ আছে না, বাইরে গুণ আমি ওটাকে রেখে দিলাম, ঠিক আছে। এবার এইটুকুটাকে কাজ করব, কোনটাকে কাজ করব স্যার, এই যে এটার আমার মেন কাজ হবে এইটুকুটা, যেটা বাইরে ছিল গুণ এক্সট্রা ওটাকে রেখে দিলাম। নিয়ম হচ্ছে এই যে যেটা পূর্ণতে আছে তার সাথে এক যোগ করব, 999 সাথে এক যোগ করলে 1000 মাইনাস, সবসময় মাইনাস, এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কত, এক, ডিফারেন্সটা লিখে দেব ওপরে, আর নিচে যেটা ছিল সেটা নিচে বসিয়ে দেব। বলছে এইটুকুটার মান আর এটার মান একই, এটার মান আর এটার মান একই, কি বললাম, এর সাথে এক যোগ মাইনাস এই দুটোর ডিফারেন্স ওপরে, নিচে যেটা ছিল নিচে বসে গেল। তাহলে স্যার এখানে 1/5। আচ্ছা দেখো তো এবার 99 এর কাজটা করি, এই 99টা এর সাথেও গুণ আছে, 99টা এর সাথেও গুণ আছে, 99 দিয়ে যখন এটা গুণ করব 99000 মাইনাস 99 দিয়ে যখন এটা গুণ করব তাহলে 99 ডিভাইডেড বাই 495, স্যার কেটে দিলাম 99 দিয়ে 5 হলো 1/5। দেখো প্লাস 1/5 মাইনাস 1/5 কেটে গেল, আমার অ্যান্সার হয়ে গেল এটা 99000, 99000 অপশন নাম্বার এ। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তাহলে স্যার 6, 8, 9 দিয়ে ভাগ করব কোন সংখ্যাকে, তাই এদের লসাগু, তাহলে 6, 8 আর 9 লসাগু, এদের যদি লসাগু বের করি স্যার কী হবে, পাতি বের করবে, 8 9 72, 72 লসাগু হবে স্যার, ঠিক আছে, 72 লসাগু হবে। বলছে এই এবার আমাকে তো লসাগু বের করতে দেয়নি, বলেছে 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যা। দেখো 72কে 6, 8, 9, 72কে 3টা দিয়ে ভাগ যায়, তার মানে 72-এর যে গুণিতকে নিব না কেন এই 3টা দিয়ে ভাগ যাবেই। আমাকে কোনটা বের করতে হবে, 200-র থেকে বড় 300-র থেকে ছোট, মানে 300-র ঠিক কাছাকাছি, বৃহত্তম বলেছে তার মানে 300-র ঠিক কাছাকাছিটা, 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম, তার মানে দেখো তো স্যার 72 ইন্টু 4 যদি করি, 72 ইন্টু যদি 3 করি, আগে 3টা দেখিয়ে দিই, দেখো 72 ইন্টু আগে 2 থেকে শুরু করি, 72 ইন্টু 2 করি তাহলে 4 আর হচ্ছে 144। আচ্ছা বলো তো এটা কি 200 আর 300-র মধ্যে হলো, হলো না, তার মানে এটা হবে না অ্যান্সার। যদি 72 ইন্টু 3 করি তাহলে 3 দুগুণা 6, 3 7 21, এটা কি 200 300-র মধ্যে হলো, হ্যাঁ হলো। চলো দেখি আর কিছু হয় কি না, 72 ইন্টু যদি 4 করি, 4 দুগুণা 8, 4 7 28, এটা হলো, হ্যাঁ এটা হলো। তাহলে এরপরে যদি 5 করি তো 300-কে ক্রস করে যাবে, তার মানে ওটাও হবে না, তার মানে আমাকে বৃহত্তম বলেছে, তার মানে এটা নিতে হবে। তাহলে এটা হচ্ছে 200 300-র মধ্যে সবথেকে, এর মধ্যে অবস্থিত সবথেকে বৃহত্তম সংখ্যা, যেটাকে 6, 8, 9 দিয়ে ভাগ যায়, কিন্তু কোশ্চেনে বলেছে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5 অবশিষ্ট থাকবে, তো 5 যোগ করে দিয়ে এর সাথে 5 যোগ করে দিলে কত হবে, 288, 5 যোগ 293, 293, অপশন নাম্বার এ 293। ঠিক আছে, এই হয়ে গেল স্যার 40 নম্বর কোশ্চেন। স্যার তারপরে আসি, দেখো পটাপট করে এই ওভারল্যাপ হয়ে গেছে একটু, ঠিক আছে। ভারতের সংবিধান কোন তারিখে কার্যকরী হয়, আমরা কোন তারিখে কার্যকরী, আমাদের সংবিধান তৈরি হয় স্যার কত সালে, রেডি হয়ে গেছিলো কত সালে, 1949 সালে 26শে নভেম্বর রেডি, 1949 সালে 26শে নভেম্বর স্যার, 26 নভেম্বর 26শে নভেম্বর 1949 সালে রেডি। কিন্তু কার্যকরী হয়েছিল কবে, কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল। এই জন্য আমরা এই দিনটা কি পালন করি, এই জন্য আমরা এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস পালন করি। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন, এটা যেহেতু ওভারল্যাপ হয়ে গেছে, 26শে জানুয়ারি 1950, যে অপশন নাম্বার সি ছিল, যাই হোক পরের কোশ্চেনে আসি। বলেছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে স্যার, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি স্যার বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা স্যার বাবর, সবাই জানি বাবর। কাকে হারিয়েছিল স্যার বাবর, একদম ছোট ছোট ইনফরমেশন মাথায় রাখবে, বাবর কাকে হারিয়ে এসেছিল, ইব্রাহিম লোদিকে, লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। কোন যুদ্ধে স্যার, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সাল।
1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, বোঝা গেল। তাহলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। স্যার আকবর করে দিও না কিন্তু, হুমায়ুনের ছেলে, তারপরে এসেছিল হুমায়ুন, তারপরে এসেছিল আকবর। ঠিক আছে, তারপরে জাহাঙ্গীর, তারপরে হচ্ছে শাহজাহান। বোঝা গেল স্যার। আর এই আকবর নিয়ে হুমায়ুন নিয়ে আজকে বললাম না, আজকে এমনি লেট হয়ে গেছে, অন্যদিন স্যার এগুলোকে নিয়ে আলোচনা করব। বাবরটা আজকে বলে দিই স্যার, বাবর থেকে তো বলে দিলাম, এক মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি পানিপথের প্রথম যুদ্ধ করেছিলেন 1526 সাল। তিনি যুদ্ধ করে কাকে হারিয়েছিলেন? ইব্রাহিম লোদিকে হারিয়েছিলেন। তিনি বাবার দিক থেকে তৈমুরের বংশধর ছিলেন, মায়ের দিক থেকে চেঙ্গিস খাঁর বংশধর ছিলেন। বাবর হচ্ছে প্রথম যিনি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ওই বারুদের ব্যবহার করেছিলেন ভারতবর্ষে। বোঝা গেল স্যার, এগুলো ইনফরমেশন মাথায় রাখবে কিন্তু। পরে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি স্যার? ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য স্যার, ভারতের বৃহত্তম রাজ্য স্যার রাজস্থান। ঠিক আছে, চলে আসি নেক্সট কোশ্চেন। মূল স্তরে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী নতুন শ্রেণীর পাঠ্যক্রম কোনটি, কাঠামো কোনটি? স্যার 5+3+3+4। দেখবে আমাদের ডিটেলস একটা ক্লাস ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে ফুল একটা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি, এবং মানে তোমাকে এতটুকু শিওর দিচ্ছি, তুমি যদি ক্লাসটা ফুলফিল করো, ক্লাস করেছি, তারপরে 44টা এমসিকিউও সলভ করেছি, তুমি যদি ক্লাসটা ফুলফিল করো ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে, তোমার গ্রুপ সিডির জন্য যা আসবে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তো ক্লাস দেওয়া আছে, গিয়ে কিন্তু একটু প্লেলিস্ট থেকে দেখে নিবে। 5+3+3+4 মানে স্যার 5 বছর পর যে ভিত্তিমূলক স্তর হবে, ঠিক আছে, সেখানে দুটো ভাগে ভাঙা হয়েছে। দেখবে আমরা ক্লাসে বলেছি, ওই জন্য আর ডিটেলসে গেলাম না। এক হচ্ছে প্রাক প্রাইমারি 2 বছর, প্রাইমারি 3 বছর, তার মানে ক্লাস 3 পর্যন্ত, ক্লাস 3 পর্যন্ত, ক্লাস 2 পর্যন্ত। প্রাইমারির আগে 3 বছর, আর 1 আর 2 এই পর্যন্ত হচ্ছে 5 বছর। তারপরে 3, 4, 5 3 বছর, তারপরে 6, 7, 8 3 বছর, তারপরে 9, 10, 11, 12 4 বছর। ঠিক আছে, এই ছিল এই গল্প। পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ গঠিত হয় 1951 সাল, 1951 পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। মাথায় রাখবে স্যার, এটার নাম করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ 1964 সালে। 1951 সালে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ, এটার নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ 1964 সালে। মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে স্যার? অংশ নাম্বার 3। স্যার কত নম্বর পার্ট নাম্বার? পার্ট নাম্বার 3-তে মৌলিক অধিকার বলেছে 12 থেকে 36 নম্বর, 12 থেকে 35 নম্বর আর্টিকেলে বলা আছে, উল্লেখ করা আছে। পার্ট নাম্বার 3-তে 12 থেকে 35 নম্বর আর্টিকেল ভারতের সংবিধান অধিকার, আমাদের মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে সেখানে। ঠিক আছে, আমাদের পলিটি ক্লাসে সেটা ইউটিউবে দেওয়া হবে, ডিটেলস সেখানে বলবো। ভারতের জাতীয় নারী কমিশন কত সালে গঠিত হয়? ভারতের জাতীয় নারী কমিশন স্যার 1992 সাল। 1990-এর সাথে গণ্ডগোল করবে না। কেন করবে না? কেন স্যার 1990টা ইম্পর্টেন্ট? কারণ এই যে ভারতীয় জাতীয় নারী আইন, যদি বলে ভারতীয় জাতীয় নারী আইন 1990 সাল, আর এই আইন মেনেই জাতীয় কমিশন গঠিত হয়েছিল 1992 সালে। বোঝা গেল? তাহলে কিন্তু ছোটোখাটো জিনিস এগুলো গণ্ডগোল করবে না। নেক্সট চলে আসি স্যার, ছৌ নাচ কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? ছৌ নাচ স্যার পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা প্রত্যেকটাতে, তবে পশ্চিমবঙ্গে এটা যদি অপশন এইভাবে থাকে, দেখো এখানে বিহারও আছে, উড়িষ্যাও আছে, পশ্চিমবঙ্গ আছে। যেহেতু স্যার আমরা ওয়েস্ট বেঙ্গল দিতে যাব, আমাদের ফার্স্ট প্রেফারেন্স ওয়েস্ট বেঙ্গলই থাকবে। ঠিক আছে, তারপরে চলে আসি পরের কোশ্চেনে। কম্পিউটারের মস্তিষ্ক বলা, এগুলো ডিরেক্ট কোশ্চেন স্যার, একটু ওভারল্যাপ করেছে। সিপিইউ, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় স্যার সিপিইউকে বলা হয়, সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় স্যার সিপিইউ। ঠিক আছে, এটাকে কম্পিউটারের ব্রেন বলা হয়, মস্তিষ্ক বলা হয়। ওজোন স্তরে প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি হয় স্যার? ওজোন স্তর স্যার অক্সিজেন দিয়ে তৈরি, O3 দিয়ে তৈরি স্যার, অক্সিজেনেরই স্যার O3 দিয়ে তৈরি ওজোন গ্যাস, অক্সিজেন। ঠিক আছে, ঠিক আছে, ওজোন গ্যাস অক্সিজেনের ভ্যারাইটি স্যার। ভারতের কেন্দ্রীয় বাজেট কে উপস্থাপন করেন? আমাদের কেন্দ্রীয় বাজেট কে পড়ে স্যার? যে অর্থমন্ত্রী বর্তমানে নির্মলা সীতারামন ম্যাডাম, উনি পড়েন। তাহলে আমাদের কেন্দ্রীয় বাজেট কে পড়েন? অর্থমন্ত্রী, অপশন নাম্বার সি, অর্থমন্ত্রী আমাদের কেন্দ্রীয় বাজেট পড়েন। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি।
2024 সালের পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দল জিতেছে? সবাই জানি আমরা স্যার। কে জিতেছে? ভারত জিতেছে। কাকে হারিয়ে জিতেছে স্যার? সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। টেলিফোনের আবিষ্কারক কে? এটাও আমরা সবাই জানি, গ্রাহাম বেল। এডিসন কি আবিষ্কার করেছে স্যার? লাইট বাল্ব এডিসন আবিষ্কার করেছে। স্যার মার্কনি কি আবিষ্কার করেছে? মার্কনি স্যার বেতার তরঙ্গ। মার্কনি বেতার তরঙ্গ আবিষ্কার করেছে। রেডিওর সাথে তার কিন্তু খুব ভালো, রেডিওতে তার খুব বড় অবদান রয়েছে। বেতার তরঙ্গ তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নিউটন সম্পর্কে আর কি বলবো স্যার? নিউটন সম্পর্কে প্রচুর নিউটনের আবিষ্কারের জিনিস আছে। নিউটন সম্পর্কে তোমরা সবাই জানো। স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন স্যার 2014 সাল, 2014 সাল স্বচ্ছ ভারত মিশন, 2014 সাল অপশন নাম্বার বি, 2014 সাল স্বচ্ছ ভারত মিশন 2014। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? স্যার দেখেই মনে হবে স্যার রাভি নদীর তীরে, ইরাবতী নদীর তীরে। স্যার অপশন দেখো তো, ইরাবতী আছে? নাই স্যার। কেন নাই এবার বোঝো। হরপ্পার সভ্যতা আলাদা জিনিস, হরপ্পা শহর আলাদা জিনিস। যদি বলতো হরপ্পা শহর কোথায় গড়ে উঠেছিল? স্যার ইরাবতী নদী, রাভি নদীর তীরে। কিন্তু সভ্যতা, হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা পুরোটার কথা বলেছে, পুরোটা কোন নদীর তীরে স্যার? সিন্ধু নদীর তীরে। এই রাভি বলো যাই বলো, এটা তো সিন্ধুরই উপনদী। তাহলে আমরা কোন নদীর তীরে গড়ে উঠেছিল স্যার? সিন্ধু নদীর তীরে। অপশন নাম্বার সি, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি স্যার? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। স্যার প্রতিভা পাতিল, প্রতিভা পাতিল স্যার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। যদি বলে স্যার, যদি বলে ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী স্যার, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল স্যার? এই যে সুচেতা কিপালিনী স্যার, কোথাকার? উত্তরপ্রদেশের। তারপরে তোমাকে যদি বলে স্যার ভারতের প্রথম স্পিকার, মহিলা স্পিকার কে ছিলেন? মহিলা স্পিকার কে ছিলেন স্যার? মীরা কুমারী ছিলেন স্যার ভারতের প্রথম মহিলা স্পিকার। তাহলে এগুলো দুই একটা জিনিস মাথায় রাখবে স্যার। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু প্রথম স্যার, সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি। ঠিক আছে, 1925 সাল কানপুর অধিবেশন। মাউস কি স্যার? স্যার মাউস কি বলো তো? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস বলো স্যার। স্যার এটা মাউস, দেখো আমরা প্রত্যেকে সবাই কিন্তু আমরা মাউস কম্পিউটারের সাথে ইউজ করি কি না? মাউসের ইউজ আমরা সবাই কম্পিউটারে দেখবে আমরা লাগাই, টুক টুক করে মারি স্যার। তাহলে বলো তো মাউসটা কি হবে স্যার? এটা তোমার জন্য কাজ থাকলো, সব কিছু স্যার বলে দেবো, তুমি নিজে করবে না কিচ্ছু স্যার, শুনবো স্যার কানে হেডফোন লাগিয়ে, তা তো না। একটু বলবে, কমেন্ট করবে যে মাউস এটার মধ্যে কোনটা? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস। লাভটা কী হবে? তুমি স্যার দেখেই করো। তুমি গুগল থেকেই বলো, আমি অ্যান্সার বলে দেবো, তুমি শুনে নিবে। তার থেকে তুমি যদি গুগলেও সার্চ করো বা কোনো জায়গা থেকে দেখো, তুমি যখন সার্চ করবে হোয়াট ইজ মাউস, তখন দেখবে ওখানে অনেকগুলো আরও রিলেটিভ জিনিস আসবে। তুমি দেখে আমাকে কমেন্ট করবে স্যার মাউসটা কী জিনিস। ঠিক আছে, একটা কোশ্চেন তোমাদের জন্য, দুটো কোশ্চেন থাকলো। এর আগে একটা ম্যাথ দিলাম যোগ করার, আর একটা জিকের কোশ্চেন দিলাম, হোম টাস্ক থাকলো, বাড়িতে কমেন্ট করে জানাবে। চলে আসি পরের কোশ্চেনে। বলছে সবচেয়ে বড় পরিবেশ দূষণকারী গ্যাস কোনটা? সব থেকে বেশি পরিবেশ দূষণ হয় এর মধ্যে কোনটা দিয়ে স্যার? কার্বন ডাইঅক্সাইড দিয়ে। দেখতে পাচ্ছ হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন এগুলো পরিবেশ দূষণে তেমনভাবে দায়ী নয়। তাহলে সব থেকে বেশি এদের মধ্যে কে করে? CO2 করে সব থেকে বেশি। ঠিক আছে, নেক্সট। ভারতের উপকূলে সুন্দরবন কোন ধরনের বন? স্যার সুন্দরবন আমরা সবাই জানি স্যার, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন স্যার ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, সেই জন্য তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে দেওয়া হয়েছে স্যার। ঠিক আছে, তাহলে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন। বলছে ইন্টারনেটের মূল আবিষ্কারক কোন দেশ? আবিষ্কার হয়েছে কোন দেশে ইন্টারনেট স্যার? মূল আবিষ্কার হয়েছে কোথায় স্যার? মূল আবিষ্কার হয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাজ্যে, ইউএসএতে স্যার আবিষ্কার হয়েছে। অপশন নাম্বার বি, তাহলে হচ্ছে হ্যাঁ অপশন নাম্বার এ, ইউএসএতে আবিষ্কার হয়েছে। এটা স্যার ভুল হয়ে গেছে স্যার, এটা অপশন, এখানে অপশন হবে ব্রিটেন। ঠিক আছে, চলো এবার স্যার এসে স্যার রিজনিং ক্লাস করাবে, রিজনিং স্যার করাবে। যদিও যুক্তরাজ্য ঠিকই ছিল ট্রান্সলেট করলে, এখান থেকে হবে।
চলো, তাহলে আমাদের দেখলাম, তাহলে আমাদের এতক্ষণে আমাদের ইংলিশ, তারপর আমাদের হলো ম্যাথ এবং জিকে হয়ে গেছে, বাকি থাকলো জিআই। তাহলে আমরা এখন বাকি ক্লাসটা কন্টিনিউ করি। প্রথমে যেটা দেওয়া আছে দেখো, যে হলো এটা কি কোশ্চেন হলো অড অন আউট, মানে চারটা দেওয়া আছে এখানে, চারটার মধ্যে কোনটা আমার হলো আলাদা হবে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা হলো ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি এবং ঘুমর। তা আমরা ভালো করে জানি যে ভারতনাট্যম, কুচিপুড়ি এবং মণিপুরি এই তিনটায় যেটা আছে, এই তিনটায় হলো ক্লাসিক্যাল ড্যান্স, তাই না? আমরা জানি ভারতবর্ষে আমাদের মোট টোটাল 8খানা হলো ক্লাসিক্যাল ড্যান্স আছে, তাদের মধ্যে হলো তিনটে কি দেওয়া আছে এখানে, ভারতনাট্যম যেটা তামিলনাড়ুতে, কুচিপুড়ি যেটা অন্ধ্রপ্রদেশ, মণিপুরি যেটা মণিপুর, আর ঘুমর, ঘুমর একটা হলো ক্লাসিক্যাল ড্যান্স নয়। এটা কোথায় হয়? এটা হয় দেখতে পাওয়া যায় মেনলি আমাদের রাজস্থানে। তাহলে ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি এই তিনটে আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে অন্তর্গত, ঘুমরটা একমাত্র নয়। তো অপশন কোনটা হবে? অপশন হবে আমাদের ডি। চলো নেক্সট কি বলেছে, আবার দেখতে পাচ্ছি আমরা হলো একটা অড অন আউট। মোট টোটাল হলো আমাদের 4খানা হলো দেওয়া আছে, আমাদের একটা হলো আলাদা করতে হবে। তো প্রথম যেটা আছে সেটা কি আছে, বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান। কি করে আমরা আলাদা করব? এই যে চারটা, এইটা আমরা আলাদা করতে পারি কার মধ্যে বলো? সার্ক। যে সার্ক দেশ যে আমাদের আছে, সার্কের মাধ্যমে আমরা হলো এটা আলাদা করতে পারি। সার্ক মানে কি? সার্ক মানে হলো আমাদের হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, যেটা 1985 সালে হলো ফর্ম হয়, তাই না? তো আমরা জানি যে সার্ক কান্ট্রিতে মোট 8টা হলো দেশ আছে। একদম ভারতবর্ষের নিচ থেকে শুরু করো, শ্রীলঙ্কা, 2 নম্বর মালদ্বীপ, 3 ভারতবর্ষ আছে, সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান, মোট 5টা হয়ে গেল, নেপাল, ভুটান, বাংলাদেশ। আবার বলছি, প্রথমে কে আছে? শ্রীলঙ্কা, দেন মালদ্বীপ, দেন ভারতবর্ষ 3টা, পাকিস্তান, আফগানিস্তান কটা হলো? মোট 5টা, নেপাল, ভুটান, বাংলাদেশ। তো কোনটা আলাদা হবে? আলাদা হবে এখানে আমাদের হলো মায়ানমার। তো এখানে হলো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। তোমরা যতবার কোশ্চিন করবে দেখবে ওরা যে 4টা অপশন দেয় সেটা হলো মায়ানমারকে হলো অপশন দেয়। তাহলে এটা হলো আমাদের অপশন নাম্বার সি। চলো আমরা এবার নেক্সট কোশ্চিন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চিনে একটা আমরা দেখতে পাচ্ছি ব্লাড রিলেশনের অঙ্ক, তাই না? গ্রুপ সিতে এটা নেই, কিন্তু গ্রুপ ডিতে এই টপিকটা আছে। এখানে কি বলেছে যে এ হলো বি এর কন্যা, মানে এ হলো কার কন্যা? এ হলো কন্যা, এ হলো বি এর কন্যা। তো ওই জন্য আমরা একে রেখেছি কোথায়? তার হলো এক ধাপ নিচের জেনারেশনে। কন্যা বলেছে তো নেগেটিভ দিলাম প্রথমে। এটা বি হলো সি এর মা, বি আবার কার মা? সি এর মা, মা বলেছে নেগেটিভ। তো এ যেহেতু কন্যা, সি এর যেহেতু মা, তার মানে কি এরা ভাই বোন থাকবে। ডি হলো সি এর ভাই, ডি কি বলেছে বলো? ভাই। দেখো ভালো করে দেখো, বলেছে এ হলো বি এর কন্যা, এ কি বলো? কন্যা কার? বি এর। বি হলো সি এর মা, এ ওর মা বি, সি ওর মামা মা বি, তার মানে ভাই বোন। আবার সি এর ভাইকে বলেছে সি এর ভাই ডি। তাহলে কোশ্চিন হলো ডি এর সঙ্গে, তাহলে ডি এ এর সঙ্গে কি সম্পর্ক? ডি এর সঙ্গে কি সম্পর্ক? এটা ভাই বোন। তো দেখতে পাচ্ছি কোথায়? অপশন নাম্বার এ তে। তাহলে অপশন নাম্বার এখানে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে এটা? এটা হলো স্টেটমেন্ট আর বিবৃতির হলো একটা আমাদের হলো অঙ্ক দেওয়া আছে। আমরা এই টপিকটা কোথায় দেখতে পাই? প্রপোর্শন ট্রু অ্যান্ড ফলসের যে টপিকটা, সেখানকার একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। বলেছে প্রথমে সব প্রাণী ইঁদুর। ভালো করে দেখো, বলেছে সমস্ত প্রাণী কি বলো? ইঁদুর। যতগুলো প্রাণী আছে তাদের প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? ইঁদুর। পৃথিবীর সমস্ত প্রাণীকে বলা হচ্ছে কি বলো? ইঁদুর। দ্বিতীয় বলছে কোনো ইঁদুর বাদামি নয়, মানে ইঁদুরের সঙ্গে যে আমার বাদামির এর কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথমে যেটা বলেছিল সব প্রাণী ইঁদুর, মানে এই যে প্রাণীর যে পোর্শনটা, এটা কার মধ্যে আসবে বলো? ইঁদুরের মধ্যে আসবে।
দেন বলেছে কোনো ইঁদুর বাদামি নয়, মানে ইঁদুরের সঙ্গে যে বাদামির কোনো সম্পর্ক নয়, ইঁদুরের সঙ্গে বাদামির কোনো সম্পর্ক নয়। উপসংহার কি দেওয়া আছে? কিছু প্রাণী বাদামি। এটা কি হতে পারে? আমি তো বলেই দিলাম যে সব প্রাণী ইঁদুর এবং কোনো ইঁদুরই বাদামি নয়, তাহলে কি করে বলতে পারবো আমরা কিছু প্রাণী বাদামি? তাহলে এটা হলো একদম 100% ভুল। দেন বলা হচ্ছে যেসব প্রাণী ইঁদুর নয় তারা বাদামি। আমি তো প্রথম লাইনে বলে দিয়েছিল ভাই যে সব প্রাণী ইঁদুর। তাহলে কোশ্চেন কি ছিল? প্রথমে ছিল হলো সব প্রাণী ইঁদুর, তো আমি প্রাণীটাকে হলো কি বলেছে বলো? ইঁদুরের মধ্যে। তাহলে প্রাণীটা কার মধ্যে থাকবে? ইঁদুরের মধ্যে। দ্বিতীয় বলেছে কোনো ইঁদুর বাদামি নয়, তাহলে ইঁদুরের সঙ্গে বাদামির কোনো সম্পর্ক থাকবে না। তাহলে উপসংহারে কি বলেছে? কিছু প্রাণী হলো বাদামি। তো ভাই যদি হলো প্রাণীটা ইঁদুরের মধ্যে থাকে, ইঁদুরই কোনোটা বাদামি নয়, তাহলে এটা ভুল, 100% ভুল। তারপরে বলেছে যেসব প্রাণী ইঁদুর নয়, এখানে তো বলেই দিয়েছি প্রথমে সব প্রাণী ইঁদুর, তাহলে হলো 2 নম্বরটা ভুল। তাহলে এটা কি হবে? অপশন সি, উপসংহার 1 ও 2 কোনোটি অনুসরণ করে না। চলো নেক্সট। নেক্সট কি বলেছে বলো? নেক্সট দেখতে পাচ্ছি হলো আমরা একটা হলো, চলো কি বলেছে এখানে দেখো, পাজেল টাইপের কোশ্চেন এটা। আমরা যে 6 জন বন্ধু GHI JK এর প্রত্যেকের উচ্চতা ভিন্ন। 6 জন বন্ধু, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। তাহলে আমরা কি বলেছি? 6 জন বন্ধু, 1 2 3 4 5 6। 6 জন বন্ধুর হলো কি বল? প্রত্যেকের উচ্চতা ভিন্ন। বের করতে বলেছে কে? সবার চেয়ে হাইট কম কার, তাই না? সব থেকে হলো খাটোকে। তাহলে 6 জন বন্ধুর উচ্চতা ভিন্ন, আমাদেরকে হলো বের করতে হবে কে সব থেকে হলো কার হাইট কম। মানে আমরা আগে দেখে নিচ্ছি, আমাদের হলো এই জায়গাটায় কিন্তু আমাকে হলো বের করতে হবে। 6 জন বন্ধুর প্রত্যেকের উচ্চতা দেওয়া আছে, সব থেকে হাইট কম কার, মানে এই জায়গাটা আমাকে বের করতে হবে। প্রথমে বলেছে জে এর চেয়ে, মানে জি এর চেয়ে মাত্র 2 জন বন্ধুর উচ্চতা কম। এক সেকেন্ড। বলেছে 1 নম্বরটায় বলেছে আমার যে জি এর চেয়ে মাত্র 2 জন বন্ধুর উচ্চতা কম, তাই না? তাহলে 1 2 3 4 5 6 বলেছে জি এর চেয়ে, তার মানে জি কে এখানে রাখতে হবে আমাকে। তাহলে আমরা কি বলবো? বলেছে জি এর চেয়ে মাত্র 2 জন বন্ধুর উচ্চতা কম। তাহলে জি এর চেয়ে 1 জন আর 2 জন, এদের উচ্চতা কম কার হবে বলো? জি এর চেয়ে। বলেছে আই এর চেয়ে মাত্র 1 জনের উচ্চতা বেশি। আই এর চেয়ে মাত্র, তাহলে আই কে এখানে বসাতে হবে। তাহলে আই এর চেয়ে মাত্র হলো 1 জনের উচ্চতা হলো বেশি হবে। তারপর বলেছে তোমার কে এর উচ্চতা জি এর চেয়ে কম কিন্তু জে এর চেয়ে বেশি। বলেছে কে এর যে হাইট সেটা কার থেকে কম? জি এর থেকে কম, কিন্তু বলেছে জে এর থেকে বেশি। তাহলে জে কে জে, তার মানে জি ওপরে আছে, কে আর জে পেয়ে গেলাম আমরা। আমাদের এটাই বের করতে বলেছে, তাহলে কি হবে আমাদের? জি। আমি আবার বলছি যে সুন্দর করে আমরা 6টা দাগ দিলাম। বলেছে 6 জন বন্ধুর প্রত্যেকের উচ্চতা ভিন্ন। জি এর চেয়ে মাত্র কি বলেছে বলো? 2 জন বন্ধুর উচ্চতা কম। তাহলে জি এর চেয়ে 1 জনের কম, আর জি এর চেয়ে কয় জনের কম? মাত্র হলো 2 জনের কম। বলেছে আই এর চেয়ে মাত্র 1 জনের উচ্চতা বেশি। তাহলে আই এর উপরে কয়জন থাকবে? মাত্র 1 জন থাকবে। আর বলেছে কে এর উচ্চতা জি এর চেয়ে কম, জে এর চেয়ে বেশি, তার মানে জি কে জে। এটাই আমাকে বের করতে হতো। অপশন কোনটা আমাদের হলো? বি। চলো নেক্সট। হ্যাঁ, আবার একটা আমরা পাজল দেখতে পাচ্ছি। বলেছে 5টি বক্স GTY আর এবং ইউ একটির উপর আরেকটি রাখা আছে, একই ক্রমে নাও থাকতে পারে। টি এবং হলো ওয়াই এর মধ্যে ঠিক 2টি বাক্স আছে, কিন্তু টি না সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে। নিচ থেকে গোনা হলে টি কোন অবস্থানে থাকতে পারে? প্রথমে বলেছে হলো 5টি বক্স, 1 2 3 4 5। 5টি বক্স GTY আর এবং ইউ একটির উপর আরেকটি রাখা আছে, একই ক্রমে নাও থাকতে পারে। টি এবং ওয়াই এর মধ্যে 2টো আছে, টি আর ওয়াই এর মধ্যে যেভাবে থাক 2টো বক্স থাকবে। টি না সবচেয়ে নিচে আসে না সবচেয়ে উপরে, মানে টি এখানেও হবে না, টি হলো আমার এখানেও হবে না।
তাহলে টি এটা যদি আমি করি 1 2 3 4 5, তাহলে টি 1 নম্বরও হবে না, টি আবার কত নম্বর হবে না, টি হলো আমাদের 5 নম্বরও হবে না, টি 1ও হবে না, টি হলো 5ও হবে না। টি কি 3 নম্বর হতে পারে? দেখো যদি আমি টি কে এখানে বসাই তাহলে এখানে তো না, একজনের বেশি তো হচ্ছে না এখানে, আবার ওয়াই কে এখানে রাখলো, এখানেও একজন হচ্ছে না, তার মানে তো আমাদের হলো তার মানে তৃতীয় তো আমাদের হলো হবেই না, তাই না? যেখানে যেখানে 3 আছে সেখানে সেখানে তো হবেই না। তাহলে 1 আর 5 তো ওরা কোশ্চিনে বলে দিচ্ছিল হবে না। আর টি কে যদি আমি 3-এ বসাই, ওয়াই কে এখানে রাখলে এখানে একজন, আবার ওয়াই কে রাখলে এখানেও একজন, মানে টি তৃতীয় তো হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? দ্বিতীয় বা চতুর্থ। অর্থাৎ টি যদি আমাদের এখানে বসে, আমরা যদি ওয়াই কে এখানে রাখি তাহলে আমরা 2 জন পাবো, অথবা টি যদি আমাদের 4 নম্বরে বসে আর 1 নম্বরে ওয়াই বসে তাহলে আমরা এদের আবার মাঝখানে পাবো। তাহলে টি এর অবস্থান কখন? টি এর অবস্থান হয় দ্বিতীয়, বা টি এর অবস্থান চতুর্থ হতে পারে। চলো নেক্সট। আচ্ছা, এটা একটা হলো, কি বলেছে বলো, এটা হলো আমাদের হলো একটা দেওয়া আছে এখানে, এটা যদি এটা হয় তাহলে ম্যাচিং, তাহলে এটা হলো কি হবে? প্রথমে কি দেওয়া আছে বলো? ইয়েলো, ওয়াই ই ডবল এল ও ডাব্লু। ইয়েলো মানে কি দেওয়া আছে? বি ভি ও ও এল ডি। এদের মধ্যে সম্পর্ক আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা হলো পরেরটা পেয়ে যাব। তা আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াই হলো কত? 25, ই হলো 5, এল 12, এল 12, 15, 23। বি এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 2, 22, 15, 15, 15, 4। আমরা সবাই জানি এটা, যে যখনই মানে এটা ওয়াই, ওয়াই এর পর আছে বি, ই এর নিচে ভি, এল এর নিচে ও, এল এর নিচে ও এর নিচে এল, ডি এর নিচে ডাব্লু। তো এটা কি সিরিজ? এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিভার্স করা আছে, তাই না? কোডিং ডিকোডিং এর এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে বলো? রিভার্স আছে। দেখো ওয়াই আর বি আমরা জানি যেটা রিভার্স হয়, যোগ করে আমরা সবসময় কি পাই বলো? 27। 25 আর 2 27, 27, 15 12 27, 15 12 27, এটা হলো 27, এটা হলো আমাদের হলো 27। মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে বলো? আমাদের রিভার্সে দেওয়া আছে। তাহলে গ্রিন কি হবে? জি আর ডবল এ এন। জি এর অপোজিটে কি হয়? আমরা জানি হলো জিটি, বা আমরা বলতে পারি ইতিহাসে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পড়েছি, অথবা আমাদের হলো জিটি রোড, বা আমরা বলতে পারি আইপিএল এর একটা টিম আছে আমাদের, সেটা হলো আমাদের গুজরাট টাইটান্স, বা জিটি একটা মোবাইলও হয় জিটি সিরিজ। তাহলে জি এর উল্টো দিকে হয় হলো টি। আর এর উল্টো দিকে কি হয়? আই, ইন্ডিয়ান রেলওয়ে। আর হলো ই, তাই না? ই মানে কি জানি আমরা? এর উল্টো দিকে। এই শব্দটা আমরা ভালো করে মনে রাখবো, কি বলো? লাভ। এটা যদি আমরা ভাঙি তাহলে এল এর উল্টো দিকে কি পাবো বলো? ও। আর ভি এর উল্টো দিকে আমরা কি পাবো বলো? ই। তো লাভ মনে রাখবে, তাহলে দুটো হয়ে যাবে আমাদের। তা আমরা দেখলাম ই এর অপোজিটে থাকে ভি, ই এর অপোজিটে থাকে ভি। এন এর উল্টো দিকে থেকে কি বলো? এম। কি করে মনে রাখবে? নরেন্দ্র মোদী। তাহলে মনে রাখবে এন এম মানে হলো নরেন্দ্র মোদী। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম হলো অপশন নাম্বার ডি, টি আই ভি ভি এম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে আর আই সি ই, রাইস, আর আই সি ই ইকুয়াল টু 73। আর কত আছে? 18। আমরা জানি যে আমাদের কি হয়, আর মানে আমরা মনে রাখবো হলো রাইট, মানে অধিকার। আমরা জানি আমরা 18 বছর বয়সে অধিকার পাই। আই কত নম্বর আছে? 9। কি করে মনে রাখবো? আই নো। আমরা কথায় কথায় ইংরেজি জানি বা না জানি, আমরা একটা কথা সবাই বলি আই নো, মানে আই কত নম্বর আছে? 9। সি তো জানি আমরা 3, ই কত জানি বলো? ই জানি আমরা 5। যদি আমরা যোগ করি 18 9 27 আর 3 30 আর 5 কত বলো? 35।
তাহলে যোগ করে আমাদের আসছে 35, কিন্তু এখানে আছে কত বলে দেওয়া 73। তার মানে কি এটা এইভাবে হবে না। যখন আমাদের এইভাবে এটা হবে না, আমরা একটু চেষ্টা করি উল্টো করে দেখার, মানে রিভার্স করে দেখার একটু চেষ্টা করি। তো তাহলে আর মানে কত 18, আর এর উল্টো দিকে কি থাকে আই, কি বললাম ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে আবার এখানেও আয়ের উল্টো দিকে কি থাকবে আর ইন্ডিয়ান রেলওয়ে। সি এর উল্টো দিকে কি থাকে এক্স, সি এর উল্টো দিকে কি থাকে বলো এক্স। আর এটা তো বললাম লাভ মনে রাখবে, ই এর উল্টো দিকে থাকে হলো ভি। আই আছে 9 নম্বরে, আই নো, রাইট মানে অধিকার। এক্স কত নম্বরে আছে বলো 24, তাই না? এক্স কত নম্বরে আছে বলো 24। মনে রাখবে যে এল, এল থাকে 12 নম্বরে। কি করে মনে রাখবে? এল মানে লাভ। মানুষ যখন ভালোবাসে তখন তাদের জীবনের কটা বাজে 12টা, এবং ভালোবাসার পর তুমি যখন এক্স হয়ে যায় তখন মনে রাখবে সেটা 12টা না, জীবনের তখন হলো 24টা বেজে যায়। তাহলে এক্স কত নম্বরে থাকবে বলো 24, ভি থাকবে 22। আমরা ভি দেখাই না, ভিক্টরি চিহ্ন, 1 আর 2 কত হলো বলো 22। সবগুলো যোগ করো দেখি, 22 আর 18 যোগ করলে কত হয় 40, 40 আর 24 যোগ করলে 64, আর তার সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে হলো 73। তার মানে 73টা আমরা পেলাম বা যোগ করে পেলাম, কিন্তু হলো ডাইরেক্ট যোগ করে পাইনি। আমরা কি কি করেছি বলো, অপোজিট ভাবে আমরা হলো যোগ করেছি। তাহলে যদি যোগ করে পাই অপোজিটে, তাহলে এফ এল ও ইউ আর। এফ এর উল্টো দিকে কি থাকে মনে রাখবে এফ ইউ মানে ফুচকা। এটা তো বলে দিলাম লাভ, এল এর উল্টো দিকে ও, ও এর উল্টো দিকে হলো এ। ইউ, তাই না? এটা কি আছে বলো ইউ, তার মানে কি তাহলে এফ ইউ যদি হয় তাহলে ইউ থাকলে এখানে হলো এফ। আর মানে ইন্ডিয়ান রেলওয়ে, মানে এটা হলো আই। ইউ থাকে আমাদের 21 নম্বরে। ও, ও কোথায় থাকে বলো, ও থাকে আমাদের 15 নম্বরে। এর মানে বললাম 12, মানুষ ভালোবাসলে জীবনের 12টা বেজে যায়। এফ মানে হলো 6, আর আই মানে নো, আই নো মানে 9। এবার যোগ করো কত হয়, 9 আর 6 যদি যোগ করি তাহলে 15, 15 15 হলো 30, 30 আর 12 কত হয় বলো 42, আর 42 সঙ্গে 21 যোগ করলে হয় 3 আর 6 63। তাহলে এটা হবে আমাদের অপশন নাম্বার ডি। চলো নেক্সট। আচ্ছা এটা কি আছে, এটা একটা হলো ফিগার সিরিজ দেওয়া আছে, তাই না? একদম সুন্দর কোশ্চেন আমাদের কাছে। এটা 1 নম্বর ফিগার আছে, এটা 2, এটা 3, তাহলে কি হবে? নর্মাল দেখো, এগুলো না চেষ্টা করবে যে নর্মাল বক্সটা না দেখে আগে ছোট ছোট জিনিসগুলো দেখার। এখানে একটা গোল, দুটো গোল, তিনটে গোল, চারটে গোল, পাঁচটা গোল। পরেরটা একটা গোল, দুটো গোল, তিনটে গোল, চারটা গোল। তারপরেরটা একটা গোল, দুটো গোল, তিনটে গোল। তাহলে প্রথমে গোল ছিল 5টা, তারপরে 4টা, তারপরে 3টে, তারপরে নিশ্চয় কটা গোল হবে, গ্যারেন্টি 2টো গোল। তার মানে এটা বাদ, এটা বাদ। 2টো গোল আমাদের এখানেও আছে, 2টো গোল আমাদের এখানেও আছে। তাহলে হয় আমাদের অ্যান্সার হতে পারে এ, অথবা আমাদের অ্যান্সার হতে পারে বি। প্রথমে গোল ছিল 5টা, তারপরে 4টা, তারপর 3টে, তারপর এ আর সিতে কটা করে গোল পাচ্ছি বলো, 2টো করে গোল পাচ্ছি। কিন্তু এবার মাঝখানের দাগটা কি হবে দেখো, এখান থেকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি পাই তাহলে এটা পাবো। আবার এখান থেকে যদি 45 ডিগ্রি পাই তাহলে আমরা এই ফিগারটা পাবো। মানে কিছুই না, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাটার উল্টো দিকে আমরা 45 ডিগ্রি করে ঘুরাবো। তাহলে এখান থেকে যদি আমরা হলো 45 ডিগ্রি ঘুরাই তাহলে আমরা 100% এটা পাবো, অপশন হবে আমাদের এই। তাহলে আমরা কি করে করলাম, আমরা প্রথমে হলো যে ছোট ছোট গোলগুলো আছে সেই ছোট ছোট গোলগুলোকে আমরা ফোকাস করলাম। এখানে গোল ছিল 5টা, তারপর হলো 4টা, তারপর 3টে, তারপর 2টো। আর মাঝখানেরটাকে আমরা নিলাম কিভাবে বলো, মাঝখানেরটাকে আমরা নিলাম হলো অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। 45 ডিগ্রি করে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, তো তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসবে এখানে, তারপর যদি অ্যান্টি ক্লকওয়াইজ সোজা, এবং তারপরে আসবে আমাদের এখানে। ক্লিয়ার? চলো লাস্ট অঙ্ক আজকের।
আচ্ছা, আবার একটা হলো লাস্টের আমরা দেখতে পাচ্ছি হলো ফিগার সিরিজের হলো অঙ্ক, দুটো করে ফিগার হলো দেওয়া আছে এখানে। এখানে একদম গোল দেওয়া আছে, এখানে এই জায়গাটায় ডার্ক গোল। ছবিটা আরো একটু ক্লিয়ার হলে ভালো হতো, পরের দিন থেকে আমরা অবশ্যই চেষ্টা করব। এখানেও ডার্ক গোল, এখানেও হলো ডার্ক গোল, তাহলে পরেরটা কি হবে, তাই না? বাকি হলো গোলগুলোতে ডার্ক নেই, কিন্তু এগুলোতে আমাদের ডার্ক কালার দেওয়া আছে। এই ছবিটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল একটা, এখানে দুটো, পরেরটা ঘুরে গেল, এদিকে হয়ে গেল দুটো, এদিকে হয়ে গেল কি বলো একটা। আবার এখানে যে লাল ডটগুলো ছিল এটা চলে এসছে এদিকে, তাই না? আর এটা চলে এসছে এদিকে, মানে বাম দিকেরটা যাচ্ছে ডান দিকে, ডান দিকেরটা আসছে কোন দিকে বলো, বাম দিকে। একদম ইজি। বাম দিকেরটা যাচ্ছে আমাদের হলো ডান দিকে, এবং ডান দিকেরটা আসছে কোন দিকে বলো, আমাদের বাম দিকে। তাহলে এখানে যেটা হবে, তাহলে এটা আসে আমাদের কোন দিকে, রাইট সাইডে, এটা লেফটে, তাহলে এটা এখন চলে আসবে হলো লেফটে, এটা আসবে আমাদের হলো লেফটে আসবে রাইটে, আর রাইটটা আসবে কোথায় বলো, লেফটে। বাম দিকেরটা যাচ্ছে ডান দিকে, ডান দিকেরটা আসছে কোন দিকে বলো, বাম দিকে। তাহলে এখন এটা যদি এদিকে যায়, তাহলে এইখানে কি হবে বলো, দুটো হলো গোল হবে, আর এখানে আমাদের হলো একটাই গোল থাকবে। তার মানে যদি এখানে আমাদের দুটো একদম পূরণ, মানে যেগুলোতে ফুল কালি দেওয়া আছে, আমরা যদি দেখতে পাই, আমরা প্রথমে তো এটাতে এমনিতে হবে না, আমরা এখানেও আমরা কোথায় দেখতে পাবো না, এখানেও পাচ্ছি না, এখানেও পাচ্ছি না, শুধুমাত্র থাকলো এ। তার মানে এখানে যেটা বললাম, এই ছবিতে যেটা ছিল কিছুই না, আপ ডাউন, মানে উপরে যেটা ছিল আপার সাইডে, বাম দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাম দিকে, অ্যান্ড সিমিলারলি বাম দিকেরটা যাবে ডান দিকে, ডান দিকেরটা বাম দিকে। তো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আমাদের হলো এ নম্বর। তাহলে আজকে আমাদের ক্লাস ছিল এটুকুই, আমরা নেক্সট মকটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা যারা এখনো সাবস্ক্রাইবার করোনি, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো চলো, থ্যাংক ইউ।